সো গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ। আজকের যে ক্লাসটা হতে চলেছে তোমাদের সেটা হচ্ছে নদী, যাকে ইংরেজিতে আমরা কি বলি, রিভার। ওকে, তোমাদের এমন কোনো পরীক্ষা নেই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় না। আমি অনেক প্রশ্ন ঘেটে দেখেছি, প্রত্যেকটা পরীক্ষায় বলতে পারো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, একটা প্রশ্ন অন্তত কমন পাবেই। ঠিক আছে, তো আজকে যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকে কি কি পড়াবো সেটা তোমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো প্রথমে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে আজকের পার্ট টু। দেখো লেখা আছে পার্ট টু, মানে বুঝতে হবে এর আগে পার্ট ওয়ান আমরা পড়েছি। আজকে দেখো পার্ট টু। পার্ট টু এর মধ্যে যেগুলো বিষয়গুলো পড়াবো সেটা হচ্ছে নদীর মধ্য প্রবাহ। কি পড়াবো? নদীর মধ্য প্রবাহ। নদীর মধ্য প্রবাহ, রাইট। তারপরে কি পড়বো? নদীর নিম্ন প্রবাহ। নদীর নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ, ঠিক আছে, এই দুটো আজকে আমরা পড়বো। তাহলে নদীর আর একটা ছিল, সেটা কি? উচ্চ প্রবাহ। নদীর উচ্চ প্রবাহ। উচ্চ প্রবাহ অর্থাৎ নদীর যে তিনটা প্রবাহ, উচ্চ, মধ্য, নিম্ন, তার মধ্যে উচ্চটা আমরা পড়ে নিয়েছি পার্ট ওয়ানে। তোমরা ক্লাস কেউ না করে থাকলে অবশ্যই করে নেবে। তারপরে আজকের ক্লাসে দেখো নদীর যে প্রবাহ, সে প্রবাহের মধ্যে 2 নম্বর যে প্রবাহ, নদীর মধ্য প্রবাহ, সেটা পড়বো। আর 3 নম্বর যে পড়বো সেটা হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। এই মধ্য প্রবাহের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা পড়বো, এবং নদীর নিম্ন প্রবাহে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা পড়বো। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। এবং শেষে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে আমি PYQ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস মিলে কি কি প্রশ্ন তোমাদের এই প্রিভিয়াস ইয়ারে এসছে, অর্থাৎ PYQ যেটা কি কি কিসে কিসে এসে কোন কোন পরীক্ষায় আমরা দেখবো। আপার প্রাইমারি টেট তো দেখবোই, আপার প্রাইমারি টেটে কি কি প্রশ্ন হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তারপরে দেখবো দেখো WBCS এর মেন্স, WBCS এর মেন্সে প্রিলিমসে কি কি এসছে। তারপরে কি দেখবো? তারপরে ইউপি টেট দেখবো, ইউপি টেট মানে উত্তরপ্রদেশের টেটেরও এক্সাম দেখবো, এক্সামের যে প্রশ্ন সেগুলো আমরা দেখবো। তারপরে দেখবো আমরা সিটেট, সিটেট থেকে কি কি প্রশ্ন এসছে সেগুলো আমরা দেখবো। অর্থাৎ আমরা প্রিভিয়াস ইয়ার প্রায় 20টা কোশ্চেন নিয়েছি আজকে, 20টা। এই 20টা প্রশ্ন আমি ধরে ধরে আলোচনা করবো এবং তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে তোমাদের এই পড়া থেকেই প্রশ্নগুলো কমন এসছে। তাই তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো, আশা করছি সেই প্রশ্নের উত্তর তোমরা পারবে। এবং পার্ট ওয়ানটা একবার দেখে নেবে কেউ না দেখে থাকলে। ওকে, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ যে নদীর মধ্য প্রবাহ, রাইট। নদীর মধ্য প্রবাহ বা মিডিল কোর্স বলা হয়, মিডিল কোর্স। তো প্রথম ক্লাস আমরা কি পড়েছি? নদীর উচ্চ প্রবাহ পড়েছিলাম, তাই না? যেটাকে আপার কেস বলা হয়, আপার কোর্স। ইংরেজি কি বলা হয়? আপার কোর্স বা নদীর উচ্চ প্রবাহ বলা হয় এটাকে। নদীর উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ। এটা পার্ট ওয়ানে আমরা করে নিয়েছি আগে ক্লাস। আজকে যেটা করবো সেটা হচ্ছে পার্ট টু, এবং এখান থেকেই শুরু করবো নদীর মধ্য প্রবাহ থেকে, রাইট। তো নদীর মধ্য প্রবাহ কি সেটা আমাকে জানতে হবে। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে নদীর 3টা গতি আছে, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। তো আজকে দেখো মধ্যগতিটা পড়ো। মধ্যগতি কি? দেখো অবস্থান কোথায় থাকে, বলছে পাহাড় ছেড়ে সমভূমির দিকে, পাহাড় ছেড়ে সমভূমির দিকে প্রবেশের পর এটা শুরু হয়। অর্থাৎ আমরা ছবির দিকে যদি তোমরা দেখো, তাহলে দেখো নদী ধরো এখান থেকে উৎপন্ন হয়েছে, অরিজিন, রিভার রাইজ অন হাই গ্রাউন্ড, অর্থাৎ এই পাহাড় পর্বত থেকে নদী উৎপন্ন হয়েছে, উৎসস্থল এটা। এখান থেকে উৎপন্ন হয়ে দেখো নদীটা কোথায় গেছে, বইতে বইতে মোটামুটি পাহাড় শেষ করে দিয়ে, দেখো পাহাড় পর্বত শেষ করে দিয়েছে। এই যে শেষ করে দিল পাহাড় পর্বত এই জায়গাতে, এটা হলো নদীর উচ্চ প্রবাহ বা আপার কোর্স বলা হয়, রাইট। এরপর থেকে নদী যখন পাহাড় পর্বত শেষ করে, নদী যখন প্রায় মালভূমিতে প্রবেশ করে যাবে বা প্রায় সমভূমি পর্যন্ত প্রবেশ করে যাবে, তখন তাকে বলবো নদীর মধ্য প্রবাহ। এখান থেকে শুরু করে এই যে সমভূমির প্রায় তোমার বলতে পারো ওই একদম নদীর যে বার্ধক্য অবস্থা, নদী যখন স্রোত কমে যায়, নদীর সেই নিম্ন প্রবাহের আগে পর্যন্ত, এই অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত, এটা হলো নদীর মধ্য প্রবাহ। এরপরে এই দিকটা কি হবে? এই দিকটা হবে নিম্ন প্রবাহ। ঠিক আছে, নদীর যে জীবন, নদীর যে গতি, সেই গতির সঙ্গে আমি মানুষের গতি তুলনা করেছিলাম। যে আপার কোর্স মানে উচ্চ গতি, অর্থাৎ মানুষের যৌবন অবস্থা, মানুষের যৌবন অবস্থার সঙ্গে তুলনা করা হয়।
মিডিল কোর্স, মিডিল কোর্স, মিডিল কোর্স মানে হচ্ছে মধ্যগতি। 40-এর পর যখন আমরা সংসার করি, বউ বাচ্চা ছেলে পেলে নিয়ে সবার কাছে সংসার করি, সবারই দায়িত্ব থাকে, তখন আমরা এটা পালন করি। অর্থাৎ এখান থেকে একটু আগিয়ে গেছি এখান পর্যন্ত। হ্যাঁ, এই যে এটা হলো মধ্যগতি। আর এরপর থেকে এই শেষ পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে নিম্নগতি। তারপরে এটা কি বদ্বীপ তৈরি হবে এখানে, বদ্বীপ বা ডেল্টা। তো এই নদীর হচ্ছে 3টা গতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। তো এই ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে মধ্যগতি এবং নিম্নগতি পড়বো। তোমরা ছবিতে বুঝতে পেরেছো। অর্থাৎ পাহাড় ছেড়েই সমভূমিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় মধ্যগতি, রাইট। এরপর এটা হচ্ছে নিম্নগতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম গঙ্গা হচ্ছে একটা আদর্শ নদী, আমি বলেছিলাম তোমাদেরকে। কেন? গঙ্গা নদীর 3টা গতি দেখা যায়, তাই না? গঙ্গা নদীর কটা গতি দেখা যায়? 3টা গতি দেখা যায়। একটা উচ্চ গতি, একটা মধ্যগতি এবং একটা নিম্নগতি। 3টা গতি দেখা যায়। তাই গঙ্গাকে বলা হয় কি? গঙ্গাকে বলা হয় তোমার আদর্শ নদী, রাইট। তো গঙ্গার আমি উচ্চগতি বলেছিলাম আগের ক্লাসে, যে তোমার গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি। আর আজকে দেখো হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি, রাইট। বা এই রাজমহল পাহাড়টাকে কোনো কোনো পরীক্ষায় দিয়ে থাকে মুর্শিদাবাদের মিঠিপুর। হ্যাঁ, মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি। ক্লিয়ার? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, রাইট। আমি কোন জায়গায় ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো আমি পড়ানোর সময়, তোমরা দেখতে থাকো। এই সময় কি হয়? ভূমির ঢাল কমে যায়, অবশ্যই কমবে। উচ্চগতিতে কি উঁচু, ঢাল খুব বেশি, নদী জোরে ছুটে আসবে। যেমন আমাদের যখন ইয়াং বয়স থাকে, ইয়াং এজ, তখন আমরা কি করি? যে কাজই দেখ আমরা খুব দ্রুতর সাথে করতে পারি, দৌড়া ঝাপড়া আসা যাওয়া সমস্ত কিছু করতে পারি। ফলে এই সময়তেও নদীর উচ্চগতিতে যৌবন থাকে, কিন্তু মধ্যগতিতে যখন চলে যায় 40 বছরের পরে, তখন কিন্তু এই ছুটাছুটি দৌড়াদৌড়ি এতটা পারে না। অর্থাৎ ভূমির ঢাল একটু কমে যায়, নদীরও তাই হয়। হ্যাঁ, নদীর গতিবেগ কমে যায়। আর বহন কাজ প্রাধান্য পায়। ইম্পর্টেন্ট, কি বললাম? বহন কাজ প্রাধান্য পায়, রাইট। অর্থাৎ এখানে কি হয়? নদীর মধ্য প্রবাহে নদীর বহন করে। অর্থাৎ নদীর উচ্চ প্রবাহে কি করে বলেছিলাম? নদীর উচ্চ প্রবাহে আমি বলেছিলাম, উচ্চ প্রবাহে আমি বলেছিলাম কি? এই যে উচ্চ প্রবাহ মিডিল কোর্স, এখানে কি সরি, এই উচ্চ প্রবাহে কি বলেছিলাম? উচ্চ প্রবাহে আমি বলেছিলাম নদীর কাজটা ক্ষয় করা, তাই না? আর মধ্য প্রবাহে কি বললাম? নদীর বহন করা। আর নিম্ন প্রবাহে কি হবে? সঞ্চয় করা। এগুলো কিন্তু আগের ক্লাসে আমি বলেছি, তবুও আর একবার আমি বলে দিলাম, রাইট। আর একবার আমি তোমাদের রিভিশন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কোর পয়েন্ট। এগুলো থেকে প্রশ্ন দিয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ার, আজকে দেখাবো। হ্যাঁ, নদীর মধ্যগতির কাজ কি? নদীর মধ্যগতির কাজ হলো বহন করা। উপরে যে ক্ষয়গুলো করলো সেই মাল মেটেরিয়ালস গুলোকে বয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। আর এখানে কি হয়? পার্শ্ব ক্ষয় বৃদ্ধি পায়, মানে সাইড ক্ষয়, দুই সাইড, তাই না? আর উচ্চগতিতে কি দেখছিলাম? ভিতরে খাত খাত গভীর হচ্ছিল, তাই না? নদীর যে তলদেশটা সেটা গভীর হয়ে ভি আকৃতি বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি করছিল। কিন্তু এখানে দেখো পার্শ্ব ক্ষয় বেশি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে পার্থক্য উচ্চগতির সঙ্গে মধ্যগতির। আর নদীর উপত্যকা চওড়া হয়, হ্যাঁ, পার্শ্ব ক্ষয় বেশি হলে তো চওড়া হবে, স্বাভাবিক ব্যাপার। আর নদীটা আঁকা বাঁকা বাঁক সৃষ্টি হয়। আঁকা বাঁকা বাঁক সৃষ্টিকে কি বলা হয় সেটা আমরা আজকে পড়বো। তা আশা করছি তোমাদের মধ্যগতি সম্পর্কে একটা ক্লিয়ার ক্রিস্টাল কনসেপ্ট হয়েছে তোমাদের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি এই জায়গা থেকে এখনো পর্যন্ত কেউ বুঝতে না পারো, আমাকে এখনই বলো তোমরা যে স্যার বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। চলো, ওকে। এবার দেখো গুরুত্বপূর্ণ ভূমিরূপ। কিসের ভূমিরূপ? মধ্যগতিতে, রাইট। মধ্যগতিতে নদীর ভূমিরূপ, ঠিক আছে। মধ্যগতিতে নদীর যে ভূমিরূপ তৈরি করে সেগুলো আমরা পড়বো। আগের দিন আমরা পড়েছিলাম উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ গুলো। আজকে মধ্যগতিতে, মধ্যগতি কিসের? নদীর। মধ্যগতির গুরুত্বপূর্ণ ভূমিরূপ পড়বো। কিসের? নদীর। নদীর মধ্যগতির গুরুত্বপূর্ণ কয়টা ভূমিরূপ পড়বো, হ্যাঁ, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার দিয়েছে। আজকে দেখাবো। এই যে নদীর বাঁক বা মিয়ান্ডার, এটা পরীক্ষায় দিয়েছে তোমাদের। নদী দ্বীপ, এটাও পরীক্ষায় দিয়েছে। পরে যেটা আছে সেটাও দিয়েছে। অর্থাৎ যেগুলো পরীক্ষায় বারবার দিয়েছে সেগুলোই আমি তোমাদের জন্য এনেছি, রাইট। যেগুলো বারবার দিয়েছে তাই সেগুলো তোমরা ফলো করো। এছাড়াও আমি দুই একটা নাম বলে দেবো, তোমরা একটু লিখে নেবে বা পিপিটিতে লেখা থাকবে, রাইট। তো নদীর মধ্যগতি যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো নাম্বার 1 দেখো, মিয়ান্ডার বা বাঁক। কি বললাম? মিয়ান্ডার বা নদী বাঁক বলা হয়। তো নদী বাঁক বা মিয়ান্ডার কি জিনিস? বলছে সমভূমিতে ধীরে প্রবাহিত নদীর আঁকা বাঁকা পথকে বলা হয় মিয়ান্ডার। নদী যে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় সেটাকে মিয়ান্ডার বলা হয়, রাইট।
তারপর 2 নম্বর যে ভূমিরূপ তৈরি করে সেটা কি নদী বদ্বীপ। নদী বদ্বীপ না, সরি, নদী বদ্বীপ আলাদা আর নদী দ্বীপ আলাদা। রিভার আইল্যান্ড বলা হয় এটাকে। হ্যাঁ, রিভার আইল্যান্ড কি জিনিস বুঝে যাও ভালো করে। বলছে নদীর মধ্যে পলি জমে, নদীর মধ্যেই কিন্তু মধ্যগতিতে এবং মধ্যে পলি জমে ছোট দ্বীপ যদি তৈরি হয়ে যায়, নদীর মধ্যেই কিন্তু দ্বীপ তৈরি হবে। এটা কিন্তু নদীর মোহনায় কিন্তু না, আমি বারবার বলছি, এটা কিন্তু নদীর মোহনায় না, নদীর মোহনায় তৈরি হয় বদ্বীপ, আর এটা হচ্ছে নদী দ্বীপ, কখনোই মিশিয়ে দেবে না, রাইট। নদীর মোহনায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে বদ্বীপ। কি তৈরি হয়? বদ্বীপ তৈরি হয়, সেটা পড়াবো আজকে। কিন্তু নদীর মধ্যগতিতে তৈরি হয় দেখো নদী দ্বীপ। নদী দ্বীপ মানে কি, নদী ধরে চলছে, বয়ে যাচ্ছে, তার মিডিলে পলি জমে একটা দ্বীপ তৈরি হয়ে গেল, যেটা আইল্যান্ড, আমরা আইল্যান্ড বলি, তাই না? যেটাকে আমরা আইল্যান্ড বলি। যদি আমি সাগর মহাসাগরের দিকে তাকাই, আমরা যদি বঙ্গোপসাগরে দেখি বা আরব সাগরে যদি দেখি, তাহলে দেখবা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা আইল্যান্ড, লাক্ষাদ্বীপ একটা আইল্যান্ড। তাহলে সেগুলো কি সমুদ্রের মাঝে আইল্যান্ড হয়ে গেছে, অর্থাৎ চারদিকে জল, মিডিল খানে তোমার আইল্যান্ড হয়ে গেছে। কিন্তু বদ্বীপ তো এটা না, বদ্বীপ তো নদীর মোহনায় তৈরি হবে। তাই বদ্বীপ জিনিসটা কিন্তু আলাদা, এটা নদীর মোহনায় তৈরি হয়, মনে রাখবে। তোমরা কিন্তু ভুলিয়ে দাও, তাই আমি বারবার এই জিনিসটা বলে দিচ্ছি। নদীর বদ্বীপ আর দ্বীপ কিন্তু আলাদা। তো নদীর দ্বীপ তৈরি হবে নদীর মধ্য গতিতে, আর বদ্বীপ তৈরি হবে নদীর নিম্ন গতিতে, সেটা পড়াবো। তো নদীর দ্বীপ হচ্ছে নদীর মধ্যে যদি পলি জমে যায়, তখন সেই মিডিল খানে একটা কি তৈরি করে দেবে, ছোট দ্বীপ তৈরি করে দেবে, সেটা হচ্ছে নদীর দ্বীপ। চলো ছবির মাধ্যমে আমরা আরো জিনিসটা ক্লিয়ার করি, রাইট। দেখো এই যে একটা নদী, দেখো নদী চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ, এই যে নদী চলে আসছে, দেখো বাঁক নিয়ে নিয়ে, এই যে বাঁক নিয়ে, কেমন বাঁক নিয়েছে দেখো, এই যে নদী বাঁক নিল। তো নদী এভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, দেখো এভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এইভাবে দেখো, এভাবে এভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই না? তো নদী যে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে এইভাবে, তো নদী যে এঁকে বেঁকে যদি প্রবাহিত হয়, তখন এটা কি বলবো, নদীর বাঁক বা মিয়েন্ডার বলবো। কি বলবো এটাকে? নদীর বাঁক। সোজা কথা, আমরা বাঙালি, নদীর বাঁক, বাঁক বা কি বলবো, মিয়েন্ডার, মিয়েন্ডার। তাহলে নদীর বাঁক বা মিয়েন্ডার কাকে বলবো? নদী যদি এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন সেই বাঁকটাকে আমরা বলবো নদীর বাঁক বা মিয়েন্ডার, সোজা কথা, রাইট। আর দেখো আমি নেক্সট কি বললাম, যে আইল্যান্ড অর্থাৎ নদী দ্বীপ। নদী দ্বীপ দেখো, এই যে নদী দেখো, এই সাইডে নদী দেখো, এই যে নদী, ব্রহ্মপুত্র নদী এটা। এই পিছন দিকে এই যে নদী আছে, এইদিকেও নদী আছে, এদিকেও নদী আছে, এইভাবে এভাবে নদী আছে, এই এভাবে বয়ে এভাবে চলে গেছে এইভাবে। তো মিডিল খানে দেখো এই যে এরিয়া দেখো, একটা দ্বীপ তৈরি হয়েছে নদীর মধ্যগতিতে, এভাবে নদীর মধ্যগতিতে কিন্তু দ্বীপ তৈরি হয়, পলিগুলো জমে এখানে দ্বীপ তৈরি করে ফেলে। তো এই ধরনের দ্বীপকে বলবো আমরা নদীর দ্বীপ। কি বলবো আমরা এটাকে? নদী, নদী দ্বীপ বলবো। নদী বদ্বীপ কিন্তু নয়, আমি বারবার বলছি, নদী দ্বীপ। তো আমাদের পৃথিবীতে সব থেকে লংগেস্ট, মানে সব থেকে দীর্ঘতম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। কি দ্বীপ? এই যে মাজুলি দ্বীপ বা মাজুলি আইল্যান্ড, মাজুলি দ্বীপ। বাংলাতে লিখে দিয়েছি যাদের ইংলিশে প্রবলেম হয়, মাজুলি দ্বীপ। ঠিক আছে, এটা হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম, কি বললাম, পৃথিবীর দীর্ঘতম, রাইট। পৃথিবীর দীর্ঘতম দ্বীপের নাম কি, নদী দ্বীপের নাম কি? মাজুলি দ্বীপ। অবশ্যই অবশ্যই মনে রাখবে, VIP এটা, রাইট। এই নদীর দ্বীপ এবং নদীর বাঁক বুঝা গেছে, এই দুটোই হচ্ছে নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অল ক্লিয়ার? একবার ইয়েস বলে দাও কেউ একজন। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। চলো এবার দেখো 3 নম্বর যে ভূমিরূপ নদীর মধ্য গতিতে, সেটা হচ্ছে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, রাইট। কি বললাম? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদীর মধ্য গতিতে সৃষ্ট যে ভূমিরূপ সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, রাইট। ইংরেজি কি বলা হয়? হর্স শু লেক বলা হয়, বা এটাকে আরো ভালো ভাষায় এটা বলা হয় না। তোমার প্রশ্ন যখন হয়, তখন প্রশ্ন হবে তোমাদের, এটা প্রশ্ন হয় তোমার অক্সবো। কি বলা হয়? অক্সবো, অক্সবো বলে প্রশ্ন করা হয়, ইংরেজিতে অক্সবো বলা হয়। ঠিক আছে, অক্সবো বলা হয় ইংরেজিতে, হর্সবো লেক বলে, আবার অক্সবো লেকও বলে। তো অক্সবো লেকটা তোমরা মনে রাখবে, যারা সিজিএল দেবে তারা এইগুলো মনে রাখবে, যারা সিএইচএসএল দেবে, সিএইচএসএল দেবে, অর্থাৎ ইংলিশ ভার্সনে যারা পরীক্ষা দেবে তারা অক্সবোটা মনে রাখবে। অক্সবো মানেই হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই হর্সু দিয়ে প্রশ্ন দেয় না, অক্সবো দিয়েই দেয়। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? এটা হচ্ছে
কি নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ, সেটাও আমরা পড়বো। চলো, তো নদীর মধ্য ও নিম্ন গতিতে, আমরা নিম্ন গতি মনে রাখবো না, নিম্ন গতিতে সৃষ্টি হয় কিন্তু এটা মনে রাখবো না, এখানে আমরা কেটে দেবো। নদীর মধ্য গতিতে ধরবো আমরা। নদীর মধ্য গতিতে আঁকা বাঁকা আঁকা বাঁকা বাঁকে কি বলছিলাম আমরা, মিয়েন্ডার বলছিলাম। তো আঁকা বাঁকা যখন যায় তখন দুই প্রান্ত কাছাকাছি চলে এলে এবং নদী সোজা পথে প্রবাহিত হলে পরিত্যক্ত বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যে ঘোড়ার খুরের মতো আকারের হ্রদ সৃষ্টি করে তাকে বলছে অশ্বক্ষুরাকৃত হ্রদ। তোমাদের ব্রেনে ঢুকলো না তোমাদের ব্রেনে ঢুকলো না, এত স্পিডে বললাম আর এত খানিক লিখা আছে স্যার, এত এগুলো আবার পড়ে কি হবে স্যার? চলো পড়বো না আমরা, আমরা অন্যভাবে দেখবো। চলো একদম গোদা পাতি বাংলায় দেখবো, ছবির মাধ্যমে দেখবো, কারণ আমাদের তো লিখতে দেবে না বড় কোশ্চেন, তো আমাদের এত জেনে লাভ কি? আমাদের মেন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখতে পাচ্ছ এই যে নদী, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে কি নদী, ঠিক আছে, এটা কি নদী। তাহলে নদী স্টার্ট করেছে এখান দিয়ে, বয়ে চলে যাচ্ছে। দেখো এই জায়গায় কিছু একটা ছিল, পাহাড় পর্বত বা কোনো একটা বাধা পেয়ে নদী বাঁক নিয়ে নিয়েছে, এইভাবে বাঁক নিয়ে এভাবে বেঁকে আবার এখানে ধাক্কা খেয়ে আবার বাঁক নিয়ে নিয়েছে, নদী এভাবে বয়ে চলে গেছে। চললো, কোথা পর্যন্ত চললো আমরা জানি না। তাহলে নদী বাঁক নিচ্ছে, এটাকে তো নদীর বাঁক বা মিয়েন্ডার বলছি আমরা, নদীর বাঁক বা মিয়েন্ডার বলছে এটাকে, তাই না? মিয়েন্ডার এটা তো বলছে, পড়লাম। এভাবে নদী দেখো মধ্যগতিতে এভাবে বাঁকগুলো বাড়তে থাকে। দেখো একসময় কি হয়, বাড়তে থাকে। এখানে দেখো আগের বাঁক থেকে 1 নম্বর বাঁক, এটা যদি ধরি 1 নম্বর বাঁক থেকে 2 নম্বর বাঁক দেখো বেশি বেঁকে গেছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো ঠেকে গেছে প্রায়, এই জায়গাটা গ্যাপ দেখো। তাহলে এটা 2 নম্বর বাঁক দেখো আর একটু এরকম হয়েছে। কেন হয়েছে এরকম স্যার? এরকম হওয়ার কারণ হলো নদীতে বহন করছে অনেক পলি বালি পাথর, বয়ে নিয়ে যেতে পারছে না, বাঁক বাড়তেই আছে। এবং এভাবে দীর্ঘদিন বাঁকতে বাঁকতে একসময় কি হয়, বাঁক দুটো ঠেকে যায়। দেখো এবার নদীর বাঁক দুটো দেখো এইভাবে গেছে, আর এই বাঁক দুটো দেখো থেকে গেছে, তাই না? এই বাঁক আর গ্যাপ আর নেই, এটা 3 নম্বর বাঁক ধরো ঠেকে গেছে। এই যেমন ঠেকে গেছে, নদী তখন কি করছে, এটাকে আলাদা করে রেখে দিচ্ছে। দেখো এই যে অংশটা দেখছো, এটা আলাদা হয়ে এভাবে থেকে গেছে, এইভাবে এইভাবে। এবার নদী সোজা বইতে শুরু করছে, এইভাবে সোজা বইতে শুরু করছে। এই 4 নম্বরে এতে দেখো যে নদী সোজা এভাবে, বাঁক এত বেঁকে গেছে যে নদী এবার সোজা বইতে শুরু করছে। এবার সোজা যখন বইতে শুরু করেছে, বাঁকটা কেটে এক সাইডে থেকে গেছে। দেখো এই যে বাঁকটা কেটে এক সাইডে থেকে গেছে, এখানে কি জল আছে, জল আছে, তাই এটা কি এখন হ্রদে পরিণত হলো। নদীর সাইডে একটা সেপারেট একটা হ্রদে পরিণত হলো, হ্রদ বা লেক বলা হয় ইংরেজিতে, কি বলা হয়, লেক। তাহলে লেক আকারে থেকে গেল, এটা ভালো কথা। লেকটা দেখতে কেমন দেখো, ঘোড়ার যে খুর, তোমরা যে দেখে থাকো কেউ, ঘোড়ার খুরের মতো দেখতে, দেখো আকৃতিটা ঘোড়ার খুরের মতো পুরোটা। তো নদী সোজা বেরিয়ে গেছে আর তার পাশেই দেখো একটা হ্রদ ঘোড়ার খুরের মতো পড়ে আছে। তো এরকম যদি হয়ে থাকে ঘটনা, তখনই তাকে আমরা কি বলবো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা ইংরেজি কি বলা হয়, অক্সবো লেক, কি বলা হয়, অক্সবো লেক। রাইট, বুঝাতে পারলাম যে অক্সবো লেক কিভাবে সৃষ্টি হয় এবং অক্সবো লেকটা কি। তাহলে এটা কি, এটা হলো নদীর মধ্য পর্যায়ে বা মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ। আশা করছি ক্লিয়ার তোমাদের। এবার তুমি এই জায়গাটা পড়ো, দেখো তুমি এবার আমি যে বুঝালাম এবার বুঝতে পারবে। এবার পড়ছি হচ্ছে একই জিনিস পড়ছি, দেখো বুঝতে পারবে। এবার নদীর মধ্য গতিতে আঁকা বাঁকা বাঁকের দুই প্রান্ত কাছাকাছি চলে এলে, দেখো কাছাকাছি চলে এলে মানে মিশে গেছে, এবং নদীর সোজা পথে প্রবাহিত হলে পরিত্যক্ত বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে থেকে যায় এবং ঘোড়ার খুরের আকারে হ্রদ সৃষ্টি করে, সেই হ্রদকে আমরা বলবো অশ্বক্ষুরাকৃত হ্রদ। এবার দেখো এই মানেটা ক্লিয়ার হলো, বুঝেছো? ছবি না দেখলে বুঝতে পারত না। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ। উদাহরণ কি স্যার, একটা উদাহরণ দিন। উদাহরণ হচ্ছে উড়িষ্যার যে মহানদী আছে, উড়িষ্যার নদীর নাম হচ্ছে মহানদী। মহানন্দা কিন্তু না, মহানন্দা মালদাতে আছে, এটা হচ্ছে মহানদী, উড়িষ্যায় আছে। উড়িষ্যার যে মহানদী আছে সেখানে সেই মহানদীর মধ্য গতিতে এইরকম একটা হ্রদ সৃষ্টি হয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক। সেটা নাম কি, সেটা হচ্ছে অংশুপ্রা হ্রদ। সেই হ্রদের নাম কি, অংশুপ্রা হ্রদ। পরীক্ষায় কিন্তু দেয়, যদি জিজ্ঞাসা করে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ কি, তাহলে অংশুপ্রা হ্রদ হবে আনসার, এবং এটাই পরীক্ষায় প্রশ্ন তোমাদের দেবে যদি দেয়। তো এখন পর্যন্ত দেয়নি, তবে সম্ভাবনা আছে, হ্যাঁ পসিবিলিটি আছে, পসিবিলিটি কিন্তু আছে এই প্রশ্নের, ঠিক আছে। অংশুপ্রা হ্রদ হচ্ছে উড়িষ্যার অংশুপ্রা হ্রদ। রাইট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
তো ভারতের অন্যতম পরিচিত একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ছবি দেখা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে আমরা কি পড়লাম? নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ গুলো পড়লাম। তাহলে কি কি পড়লাম আমি একটা রিক্যাপ নিয়ে নেই, এখানে একটা রিক্যাপ দিয়ে দেই কি কি পড়লাম আমরা। হ্যাঁ, নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ। তার নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপ আমরা প্রথমে কি পড়লাম, আর শেষের দিক থেকে শুরু করি। শেষে পড়লাম কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তাই না? অশ্বক্ষুরাকৃতি হ্রদ পড়লাম, রাইট। 2 নম্বর কি পড়লাম? 2 নম্বর পড়লাম নদী দ্বীপ। নদী দ্বীপ বা রিভার আইল্যান্ড ইংরেজিতে বলা হয়। 3 নম্বর কি পড়লাম? নদীর বাঁক বা মিয়ান্ডার। নদীর বাঁক বা এটা কি বলছে? মিয়ান্ডার। মিয়ান্ডার। এই তিনটা ভূমিরূপ হচ্ছে ইম্পর্টেন্ট ভূমিরূপ তোমাদের জন্য, এবং পরীক্ষায় বারবার এই তিনটা থেকে প্রশ্ন করেছে, সেটা তোমাদের আমি দেখাবো আজকে। হ্যাঁ, এছাড়াও নদীর মধ্যগতিতে আরো ভূমিরূপ তৈরি হয়, সেগুলো আমি বুঝাবো না, কারণ পরীক্ষা এখন পর্যন্ত যায়নি। শুধুমাত্র নামগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? শুধুমাত্র নামগুলো একটু মনে রাখবে। 4 নম্বর দেখো, আমি বলে দিচ্ছি, পলল শঙ্কু বা পলল শঙ্কু। পিপিটি দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, দেখা যাচ্ছে না। দাঁড়াও, কি মিডিলে নেটওয়ার্কের প্রবলেম? আশা করছি দেখতে পাচ্ছ এবার। হ্যাঁ স্যার। ওকে, নেটওয়ার্ক ইস্যুস, নেটওয়ার্ক সমস্যা করছে। বেশি গরম দিলে না নেটওয়ার্ক সমস্যা করে, বেশি বৃষ্টি হলে নেটওয়ার্ক সমস্যা করে, খুব সমস্যা এগুলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি একবার রিভিশন দিয়েছিলাম, যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সেটা আমরা ভালোভাবে বুঝলাম, রাইট। তারপরে কি পড়লাম? নদীর মধ্যগতি সৃষ্ট আরেকটা ভূমিরূপ পড়লাম, নদীর দ্বীপ পড়লাম, যা রিভার আইল্যান্ড ইংরেজিতে বলা হয়। 3 নম্বর পড়লাম নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে নদীর বাঁক বা মিয়েন্ডার, ইংরেজিতে মিয়েন্ডার বলা হয়। এছাড়াও কিছু আছে যেগুলো তোমাদের পরীক্ষা এখন পর্যন্ত দেয়নি, তবে আমি চাই যে নদী থেকে যেন প্রশ্ন ছাড়া না যায়, সেই জন্য আমি বেশি করে তোমাদের করাচ্ছি। তাহলে যে পরীক্ষায় দাও তোমরা, 4 নম্বর যে ভূমিরূপ সেগুলো ডিটেলসে জানার দরকার নেই, শুধুমাত্র জেনে রাখো নামগুলো। যে প্রশ্ন দিবে তোমাদের নদীর মধ্যভাগে সৃষ্ট ভূমিরূপ কি, এটাই দিবে, কাকে বলে হ্যান ত্যান জানা দরকার নেই। এই তিনটা ডিটেলসে জানা দরকার ছিল, আমি বলে দিয়েছি। যতটুকু দরকার ততটুকু আমি অবশ্যই বলে দেবো। 4 নম্বর যে ভূমিরূপ সেটা তোমাদের স্লাইডে আমি লিখে দিচ্ছি এখানে, পলল শঙ্কু। কি বললাম? পলল শঙ্কু। পলল শঙ্কু। 5 নম্বর হচ্ছে পলল ব্যাজনী, মনে রাখবে। হ্যাঁ, পলল ব্যাজনী বা ব্যাজনীও বলা, হ্যাঁ ব্যাজনী, সরি ব্যাজনী, পলল ব্যাজনী, ঠিক আছে? এই মোটামুটি এই দুটো নাম মনে রাখবে একটু, হ্যাঁ, তাহলেই হবে। এই দুটো নাম, এই দুটো একটা আমি বলে দেই মুখে তোমাদের, তাহলে ভালো হবে। তো এই দুটো নদীর মধ্যগতি সৃষ্টি হয়, এটা তো আগেই বলছি আমি। তো নদীর মধ্যগতিতে যদি তোমার হঠাৎ ঢাল কমে যায়, মানে ঢাল অত্যন্ত খুবই যদি কমে যায়, তখন কি হবে? জলে যে স্রোত, সেটা তীব্রতা কিন্তু কমে যাবে, চাপ কিন্তু কমে যাবে। ফলে কি হবে? নুড়ি, বালি, কাদা পর্বতের ঠিক নিচে শঙ্কুর আকারে জমে যাবে, তখন তাকে বলবো আমরা পলল শঙ্কু। আর যদি সেই জমাটা যদি হাত পাখার মতো জমে যায়, হাত পাখার মতো, হাত পাখার মতো, অর্থাৎ হাত পাখাকে ব্যাজনী বলা হয়, বা তাল পাতার যে এটা, হ্যাঁ, তাল পাতার আকৃতি, অর্ধচন্দ্রাকৃতি এরকম, হ্যাঁ, মানে এই যে হাত পাখা হয় না, এ ধরনের এরকম এরকম হাত পাখার মতো এরকম যদি জমে যায় অর্ধচন্দ্রাকৃতি, তখন তাকে বলবো পলল ব্যাজনী। এই দুটো নদীর মধ্যগতিতে সৃষ্টি হয়, এই 5টা জিনিস তোমরা মনে রাখবে। আর নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ আর কিছু নেই। ক্লিয়ার করলাম? ওকে, বেশ, চলো। তাহলে নদীর মধ্যগতি আমাদের শেষ হয়ে গেল। এবার হচ্ছে নদীর কি পড়বো? নিম্ন প্রবাহ পড়বো, হ্যাঁ, অর্থাৎ নিম্ন গতি। নদীর নিম্ন গতি পড়বো। তার মধ্যে আমরা সেখানে জেনে নিম্ন গতি কোনটা,
তাই না? এই যে নদী সৃষ্টি হয়েছে, নদী সৃষ্টি হয়ে নেমে আসছে দেখো পর্বতের উপর দিয়ে, নেমে এসে ঠিক এতদূর পর্যন্ত, আমরা যদি এতদূর পর্যন্ত দেখি, ঠিক এতদূর পর্যন্ত, তাহলে এটা কিন্তু নদীর আপার কোর্স বা উচ্চ গতি। তারপর এখান থেকে শুরু করে পাহাড় যখনই শেষ হলো পর্বত, তো মালভূমির উপর দিয়ে এসে বা সমভূমির আগে পর্যন্ত, এখান পর্যন্ত, ঠিক এটা হচ্ছে কি মিডিল কোর্স বা মধ্যগতি। ঠিক এই যে সমভূমির পরে নদীর একবারেই গতি কমে যাচ্ছে, এই বদ্বীপ পর্যন্ত, এই নদী সমুদ্রের মিশতে আছে ওশেন, ওশেন মানে সমুদ্র, সমুদ্রের মিশতে যাওয়ার আগে পর্যন্ত এই যে অংশ, এটা হলো নদীর লোয়ার কোর্স বা নদীর নিম্ন গতি। রাইট? আমরা বারবার বলছি এগুলো। রাইট? তার মধ্যে আমি কি বললাম, নদীর আপার কোর্স বা উচ্চ গতির কাজ কি? ক্ষয় করা। আর একবার বলে দিই, ক্ষয় করা। উচ্চ গতির নদী কি করে? ক্ষয় করে। মধ্যগতির নদী কি করে? বহন করে, বহন করে। আর নিম্ন গতির নদী কি করে? সঞ্চয় করে, মানে জমায়। ক্লিয়ার? এবার চলো নদীর মধ্যগতি বা লোয়ার, এই সরি নিম্নগতি বা লোয়ার কেসটা আমরা করব। তো মোহনার কাছাকাছি অঞ্চল পর্যন্ত থাকবে নদীর নিম্ন প্রবাহে, যে মোহনা, নদীর মোহনা কোনটাকে বলবো? এই নদী মিশতে আছে সমুদ্রের সঙ্গে, এই যে অংশটা, তখন তাকে বলবো নদীর মোহনা। একটা আগের দিন বলছিলাম না, নামটা মনে পড়ছিল আমার আগের দিন, ওর মানে সিঙ্গারটার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়, সেদিকে আমার মনে পড়ছিল। ও বিজেপির বিধায়ক কিন্তু ছিল আগে, এবার কিন্তু টিকিট পাইনি ও। তো বাবুল সুপ্রিয়ার একটা গান আছে দেখবে, হ্যাঁ, যে মোহনায় নদী এসে যদি ফিরে যেতে চায়, সাগর কি তা পারে বিরহ মানে নিতে। তো এই যে নদী মিশতে আসছে মোহনায় সমুদ্রের সাথে, ও যদি চাই ফিরে যেতে, সম্ভব? সম্ভব না। সাগর কি মেনে নেবে? মেনে নেবে না। তো সেই নিয়ে একটা গান হয়েছিল, সেটা আমার মনে পড়ছিল না। তো এই দেখো নদীর, তোমার এটা হচ্ছে একদম মোহনা পর্যন্ত হচ্ছে নদীর কি নিম্ন গতি। ঠিক আছে? এবার গঙ্গা যদি নিম্ন গতি, তাহলে কোনটা দেখবো? রাজমহল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। আচ্ছা, গঙ্গার উচ্চ গতিটা বলো একবার দেখি। উচ্চ গতি, গঙ্গা নদীর উচ্চ গতি হচ্ছে তোমার গোমুখ নামক গুহা থেকে, রাজ হ্যাঁ, গোমুখ নামক গুহা থেকে রাজমহল পর্যন্ত। রাইট, ভেরি গুড, রাজমহল। তারপরে গঙ্গা দেখো মধ্যগতি, মধ্যগতি আমি কি বলেছিলাম? রাজমহল পাহাড় থেকে, অর্থাৎ রাজমহল থেকে, পাহাড় টাহাড় লিখছি না অত বড়, রাজমহল পাহাড় থেকে কি বলেছিলাম? রাজমহল পাহাড়, সরি তো লিখছি হরিদ্বার, এটা হরিদ্বার, রাজমহল পাহাড় না। তোমাদের টানা টানা আমিও বলে দিলাম। এটা রাজমহল হ্যাঁ থেকে হ্যাঁ, মনে হয় দাঁড়াও, ওয়েট। হ্যাঁ, উচ্চগতি কি বললাম? গোমুখ নামক যে গুহা, গোমুখ নামক গুহা থেকে শুরু করে হরিদ্বার পর্যন্ত। রাইট? হরিদ্বার পর্যন্ত। আর মধ্যগতি কি বললাম? হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত, রাজমহল পাহাড় পর্যন্ত। আর নিম্নগতি কি হবে গঙ্গার? গঙ্গা নিম্নগতি হচ্ছে রাজমহল থেকে একদম যেখানে মিশছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর পর্যন্ত। ঠিক আছে? সাগর পর্যন্ত। এই যে গঙ্গার তিনটা গতি, এটা মনে রাখবে অবশ্যই, পরীক্ষায় দেয় কিন্তু। ঠিক আছে? এই তো সেটা দেখা রাজমহল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে, বা মুর্শিদাবাদের মিঠিপুর থেকে তোমাদের বঙ্গোপসাগর পর্যন্ত। ঠিক আছে? একই ব্যাপার, মিঠিপুর। এবার নিম্নগতির বৈশিষ্ট্য কি, ইম্পর্টেন্ট কি? যে নিম্নগতির ভূমির ঢাল অত্যন্ত কম হয়। হ্যাঁ, নিম্নগতি মানে কি? আমি বলেছিলাম মানুষের জীবনের বৃদ্ধকাল, মানুষের জীবনের বৃদ্ধকাল, বুড়ো হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ও কি আর সংসারে ভার দায়িত্ব টানতে পারে? ওকে খালি খেতে দাও, ঘুমাতে দাও, আর ভুলভাল বকতে দাও, হ্যাঁ, এগুলোই করতে দাও। 60 বছরের পর কাজ কাম থাকে না, শুধু বকে যাবে। তো বৃদ্ধকাল। তো নদীরও সেরকম বৃদ্ধকাল আছে, নদীর নিম্ন প্রবাহ, এখানে আর চলতে পারে না, একদম অত্যন্ত কম হয় তার শক্তি, গতি খুব কম হয়। আর কি করে? এখানে সঞ্চয় করবে, জমাবে, তাই না? জমাবে, তাই না? যে আপার আপার কোর্স মানে উচ্চ গতিতে ক্ষয় করবে, মধ্যগতি মানে মধ্যগতি মিডিল কোর্স বহন করবে, আর লোয়ার কোর্স মানে নিম্ন গতি, সেখানে কি করবে? সঞ্চয় করবে। অর্থাৎ মেন কাজ হচ্ছে নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় করা। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আছে, দিয়েছে, নদীর নিম্ন প্রবাহে কাজ কি। আর এই সময় কি হয়? নদী প্রশস্ত হয় এবং অগভীর হয়, মানে গভীরতা একবারেই কমে যায় এবং অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে, এবং বন্যা দেখা যায় এই সময় নদীর নিম্ন গতিতে। ঠিক আছে? এই কয়টা ফিচার্স তোমরা মনে রাখবে। তারপর দেখো হলুদ কালারে হাইলাইট করে দিয়েছি, সঞ্চয় কাজ হচ্ছে মেন নদীর নিম্ন প্রবাহ। চলো, এবার দেখো নদীর নিম্ন প্রবাহে, হ্যাঁ, নদীর নিম্ন গতিতে, নদীর নিম্ন গতিতে গুরুত্বপূর্ণ
ভূমিরূপ। নদী তো উচ্চ গতিতে দেখেছি পার্ট 1-এ, পার্ট 2-এ আমরা আজকে একটু আগে দেখলাম নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ। এবার দেখো নেক্সট যে লাস্ট আমাদের যে ভাগ সেটা হচ্ছে নদীর নিম্ন গতি। সেই নিম্ন গতিতে কি কি ভূমিরূপ তৈরি হয় সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তো নদীর নিম্ন গতিতে ভূমিরূপ তৈরি দেখো 1 নম্বর হচ্ছে প্লাবন ভূমি। কি তৈরি হয় গো? প্লাবন ভূমি, বা ইংরেজি কি বলা হয়? ফ্লাড। আমি বারবার বলছি, যারা সিটেট দেবে, ঝাড়খণ্ড টেট দেবে, সিজিএল দেবে, তারা কিন্তু ইংরেজি টার্মগুলো ভালো করে পড়বে। ফ্লাড প্লেন মানে হচ্ছে প্লাবন ভূমি। আমি দুই রকম ভাবে এনেছি, কারণ কোশ্চেন বুঝতে পারবে তোমরা, আর কোশ্চেন বুঝলে কিন্তু আনসার তোমরা পারবে। ওকে, তো প্লাবন ভূমি সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। আর কি সৃষ্টি হয়? দেখো বদ্বীপ তৈরি হয়, বদ্বীপ। নদীদ্বীপ কিন্তু না, নদীদ্বীপ কিন্তু মধ্য গতিতে তৈরি হয়, আর বদ্বীপ তো হয় নদীর নিম্ন গতিতে। দেখো এই দুটো তৈরি হয়, বদ্বীপ এবং প্লাবন ভূমি। এছাড়াও অন্যান্য তৈরি হয়, সেটা আমি তোমাদের বলছি। তা আগে এই দুটো পড়ে নাই আমরা। বদ্বীপকে কি বলা হয়? ডেল্টা বলা হয় ইংরেজিতে। দেখো, তো প্লাবন ভূমি 1 নম্বর ভূমিরূপ যেটা নদীর নিম্ন গতিতে তৈরি হয় সেটা হচ্ছে প্লাবন ভূমি। কি বলছে? বন্যার সময় নদীর দুই পাশে পলি জমে যে উর্বর সমভূমি তৈরি করে। এটা কি পয়েন্ট? এটা হচ্ছে কি পয়েন্ট, এটা মনে রাখলেই হবে। যে পলি জমে, নদীর দুপাশে পলি জমে যে উর্বর সমভূমি তৈরি হয় তাকে বলা হয় প্লাবন ভূমি, বা ইংরেজিতে বলা হয় ফ্লাড প্লেন। তো বন্যা হয়ে গেল, বন্যার সময় নদী ছেপে একুল ওকুল হয়ে গেল, ফলে নদীর দুই পারে পলি জমে একটা সমভূমি তৈরি হয়ে যাবে, দুটো সমভূমি তৈরি হবে নদীর দুই পাশে। সেটা হচ্ছে কি বলবো? প্লাবন ভূমি। আর এটা সব থেকে উদাহরণ, একটা ভালো উদাহরণ দেখা এখানে আছে। চীনের হোয়াং হো নদীতে প্লাবন ভূমি দেখা যায়। মনে রাখবে, চীনের হোয়াং হো যে নদী, আগের দিনে হোয়াং হো নদীটা আমি বলেছিলাম, হোয়াং হো নদীতে হচ্ছে প্লাবন ভূমি দেখা যায়। রাইট। 2 নম্বর যে ভূমিরূপ নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ সেটা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। তো মোহনার কাছে নদী, নদীর পলি জমে কেমন আকৃতি? ত্রিভুজ আকৃতি ভূমিরূপ তৈরি করে। কি পয়েন্ট? এটাই কি পয়েন্ট, পরীক্ষায় এটা জানলেই তুমি প্রশ্নের আনসার পারবে। যে ত্রিভুজ আকৃতি, ত্রিভুজে কি বলা হয়? ট্রায়াঙ্গেল বলা হয় ইংরেজিতে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। আর ত্রিভুজ আকৃতি যে ভূমিরূপ তৈরি করে নদীর মোহনায়, সেটাকে বলবো আমরা বদ্বীপ। রাইট। তাহলে এই দুটো ভূমিরূপ তৈরি হচ্ছে। একটা বদ্বীপের উদাহরণ দাও। বদ্বীপের উদাহরণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিআইপি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। রাইট। চলো, তাহলে দুটো ভূমিরূপ তৈরি হলো নদীর নিম্ন প্রবাহে। আচ্ছা, এখানে একটু জেনে নেই, ছবির মাধ্যমে বুঝিয়ে দিই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ নদী, এই মিডিলটা হচ্ছে নদী, এটা নদী, হ্যাঁ নদী, নদী। এই নদীতে দেখো বন্যা হয়ে গেছে। বন্যাতে কি হচ্ছে? নদীতে যে বাহিত পলিগুলো, সেগুলো বন্যাতে নদীর জল এদিকে চলে আসছে, এদিকে দুই পাশে চলে গেছে, কুল ছাপিয়ে গেছে। এবং যখন নদী শুকিয়ে গেল, তার পলিগুলো এই দুই সাইডে জমে গেছে, এই দুই সাইডে জমে গেছে, এই সাইডেও জমে গেছে, এই সাইডেও জমে গেছে পলিগুলো। ফলে দেখো এই উর্বর একটা জায়গা তৈরি হয়ে গেছে। আর পলি জমা মানে হচ্ছে উর্বর জায়গা, আর এই উর্বর জায়গাতে কিন্তু চাষবাস ভালো হয়। তো নদীর দুই সাইডে দেখো, এই সাইডে, ডান সাইডে, ডান সাইডে এবং বাঁ সাইডে, দুই সাইডে দেখো পলি জমে একটা সমভূমি তৈরি করে দিয়েছে। এটা কিসের ফলে হয়েছে? প্লাবনের ফলে হয়েছে। প্লাবনের ইংরেজি কি? ফ্লাড, বন্যা। প্লাবনের আরেকটা মানে কি? বন্যা। তো বন্যা হয়েছে নদীতে, বন্যা জল ছাপিয়ে পড়ে গেছে এই সাইডে এবং এই সাইডে, দিয়ে দুই সাইডে পলি জমে এই সমভূমি তৈরি করেছে। সেই জন্য এই সমভূমির নাম কি? প্লাবন সমভূমি। আশা করছি তোমরা এবার ছবির মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছো। এটা কোথায় তৈরি হয়? নদীর নিম্ন গতিতে। ঠিক আছে। এছাড়াও আরেকটা দেখো তৈরি হয় স্বাভাবিক বাঁধ। কি তৈরি হয়? স্বাভাবিক বাঁধ। দেখো এই সমভূমির পরে দুই সাইডে সমভূমির পরে দেখো এখানে উঁচু অংশ আছে, উঁচু অংশ, অনেকটা উঁচু। দেখো এই যে অংশটা বিস্তীর্ণ, এই যে অংশটা, এবং এই সাইডেও দেখো এই উঁচু অংশ, ঠিক আছে, এই অংশটা, এই দুই সাইডে দেখো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। এই দুই সাইডে পাহাড়ের মতো উঁচুকে বলা হয় কি? স্বাভাবিক বাঁধ। কেন বলা হয় স্বাভাবিক? মানে কি? অটোমেটিক তৈরি হয়েছে, কেউ তৈরি করেনি। এই নদীতে যখন বন্যা হয়েছে, বন্যার জল দুই সাইডে চলে গেছে, এই সাইডেও গেছে, এই সাইডেও গেছে, গিয়ে এখানে ধাক্কা খেয়ে এখানে পলি জমেছে উঁচু হয়ে, প্রথমে এই সাইডেও উঁচু হয়ে পলি জমেছে এবং এই বাঁধের তৈরি করেছে। তাই এই বাঁধও স্বাভাবিক, বাঁধটা অটোমেটিক স্বাভাবিকভাবে তৈরি হয়েছে। তাই এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। তোমাদের প্রশ্ন দিবে, এত কিছু দেখতে যাবে না, নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ গুলো কি কি। তো স্বাভাবিক বাঁধ অপশনে থাকবে, আর বাকিগুলো মধ্যগতি বা উচ্চ গতির অপশন গুলো থাকবে। তখন তোমাকে আনসার করতে হবে স্বাভাবিক বাঁধ।
ঠিক আছে। তো এটা হলো স্বাভাবিক বাঁধ এবং প্লাবন ভূমি, দুটা হচ্ছে নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ। এবার চলে আসো বদ্বীপ, যেটা বললাম নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ গুলো মধ্যে হচ্ছে বদ্বীপ। বদ্বীপ দেখো, নদী একদম মোহনায় মিশতে হবে। এটা ধরো বঙ্গোপসাগর, এটা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল ইংরেজিতে বলা হয়, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। এই বে অফ বেঙ্গলে দেখো নদী যখন মিশতে আসছে তার আগে দেখো নদীগুলো হাত পা ছেড়ে দিয়েছে, দেখো এদিকে ভাগ হয়ে গেছে, এবার সুতোর মতো চলে এসছে, এবার চলে এসছে, এদিকটাই চলে গেছে, এদিকটাই চলে গেছে, এইদিকটাই চলে গেছে, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখো দেখি নদীটা শেষ মেশ দেখো এই জায়গাটায় মিশেছে, মানে এই জায়গাটায় এসে মিশেছে। এটার আকৃতিতে দেখো, আমি যদি আঁকি এভাবে দেখো ভূমিরূপ তৈরি করেছে পলিজমে জমে, আঁকি যেতে এইভাবে 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 দেখো, দেখো এই এই হয়েছে না, এই এই দেখো মাত্রা দিলেই ব হয়ে যাবে। এখানে যদি আমি দাগ দিয়ে দিই এইভাবে তাহলে ব হয়ে যাবে, এখানে যদি দাগ দিয়ে দেই তাহলে সেটা কি হবে, ব হয়ে যাবে। কিন্তু এটা দেখো মাত্রাহীন বয়ের মতো দেখতে, তাই না? মাত্রা নয়, কিন্তু এটা বয়ের মতো, বাংলা বয়ের মতো লাগছে না, এরকম ব হয় না, ব তো এরকম হয়, ব তো এরকম দেখতে দেখো অনেকটাই মাত্রাহীন বয়ের মতো, বা ইংরেজি অক্ষর মানে গ্রিক শব্দ ডেল্টা বলা হয় এটাকে, কি বলা হয়, ডেল্টা, ডেল্টার মতো, ডেল্টার আকৃতি এরকম, ঠিক আছে, গ্রিক শব্দ ডেল্টা। এই নদীর মোহনায় নদী আর চলতে পারে না, তখন কি করে নদী তার হাত পা ছড়িয়ে দেয় চারদিকে, এবং যত নদীর সঙ্গে বয়ে আনা নুড়ি কাকর বালি পলি সব কি করে জমা করে দেয় এই সাইডে, জমা করে একটা ভূমিরূপ তৈরি করে, পুরোটা একটা ভূমিরূপ, ভূমিরূপ এটা মাটি জমা পলি জমা বিভিন্ন পাথর জমা হয়ে একটা ভূমিরূপ তৈরি করেছে, তারপর নদীটা গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই যে ভূমিরূপ তৈরি করেছে নদীর মোহনায় একদম, সেটাকে বলছে বদ্বীপ। সেটাকে কি বলছে, বদ্বীপ, বা ইংরেজি অক্ষর ডেল্টা, সরি গ্রিক অক্ষর ডেল্টার মতো বা মাত্রাহীন বয়ের মতো, তাই একে ডেল্টা, ইংরেজিতে ডেল্টা বলা হয়, ডেল্টা, আর বাংলাতে কি বলা হয়, বদ্বীপ, রাইট। এখানে দেখো ছবি আছে, এই যে বদ্বীপ দেখো বয়ের মতো, সব থেকে ক্লিয়ার দেখো, বয়ের মতো বা ধনুকের মতো, দেখো ধনুক আকৃতিও বদ্বীপ হয়, পাখির পায়ের মতো বদ্বীপ হয়। অত ডিটেলসে যেতে হবে না তোমাকে, ওগুলো যখন মাধ্যমিক 9-10 যারা পড়ে তাদেরকে ডেপথে কোশ্চেন করে, তোমাদের এত কোশ্চেন করবে, তোমাদের কোশ্চেন করবে যে বদ্বীপ কোথায় দেখা যায়, বদ্বীপ কোথায় তৈরি হয়, তখন বদ্বীপ তৈরি হয় নদীর নিম্ন গতিতে, রাইট। বুঝাতে পারলাম? তাহলে আমরা নদীর নিম্ন গতিতে কি কি তৈরি হয়ে দেখলাম, দেখে না একবার রিভিশন দিয়ে এখানে নদীর নিম্ন গতিতে তৈরি হয়, দেখো 1 নম্বর বললাম প্লাবন ভূমি, প্লাবন ভূমি 1 নম্বর। 2 নম্বর কি বললাম, 2 নম্বর পড়লাম আমরা কি, স্বাভাবিক বাঁধ, কি বললাম, স্বাভাবিক বাঁধ, রাইট, 2 নম্বর। 3 নম্বর কি বললাম, 3 নম্বর বললাম আমরা কি, বদ্বীপ, কি বললাম, বদ্বীপ। এই তিনটা অবশ্যই মনে রাখবে, কারণ হচ্ছে এই তিনটা থেকে প্রশ্ন দিয়েছে। এছাড়াও আমি আর একটা নাম বলবো যেটা মনে রাখতে তোমাকে বলবো, সেটা হচ্ছে খাড়ি, কি বললাম, খাড়ি, এটাও কিন্তু নদীর মোহনায় তৈরি হয়। তো খাড়ির আকৃতি হচ্ছে ফ্যানেল আকৃতি, ফ্যানেল মানে হচ্ছে যে কেরোসিন তেল এগুলো টিপের মতো, টিপ এরকম দেখো, টিপ থাকে একটা কেরোসিন টেরোসিন রেডি করার জন্য টিপ, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে না, এরকম টিপ হবে দেখবে একটা, কেরোসিন টেরোসিন মাপে দেখবা, হ্যাঁ এরকম হয়, এরকম হয় টিপের মতো, এখানে তেল ঢালে আর ভিতরে পড়ে যায় ট্যাঙ্কির মধ্যে, যে টিপ, এটাকে ফ্যানেল বলা হয়, কি বলা হয়, ফ্যানেল। তো খাড়ির আকৃতি কেমন হয়, ফ্যানেল আকৃতি, এটা মনে রাখলেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন ছাড়া যাবে না, ঠিক আছে। খাড়ি, খাড়ি তা ফ্যানেল আকৃতি, যে প্রশস্ত নদী, নদীর যে আকৃতি মোহনার কাছে ফ্যানেল আকৃতি হয়, তখন সেটাকে বলবো আমরা খাড়ি বলবো, ঠিক আছে, তখন বদ্বীপ বলবো না, আর বয়ের মতো হলে সেটাকে বলবো বদ্বীপ, রাইট। ওকে, বুঝাতে পেরেছি? ওকে। আর বদ্বীপ তো বললাম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, তাই না? আর প্লাবন ভূমি বললাম চীনের হোয়াংহ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এতদূর ক্লিয়ার? একবার জানাও আমাকে, তবে নেক্সট স্লাইডে যাব। একজন, যে কোনো একজন ইয়েস, বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে? একবার তোমরা নক করবে না, হ্যাঁ স্যার, বোঝা গেছে। না বুঝতে পারলে বলবে, বুঝতে পারলেও বলবে, হ্যাঁ, না আমি বুঝতে পারছি না যে তোমরা কানেক্ট আছো কি নেই। ওকে, তাহলে নদীর মধ্যগতি এবং নিম্নগতি, হ্যাঁ বলো বলো বলো, কে কি বলছিল? দেখতে পাচ্ছি না, না দেখা তো যাচ্ছে, তোমার নেটওয়ার্ক প্রবলেম মনে দেখতে হচ্ছে। পাচ্ছি না।
তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, দেখাতে যাওয়ার কথা। বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার আমারই। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 দেখাচ্ছি। স্যার দেখতে তোমার কেটে পাচ্ছি। একবার কেটে জয়েন করো। হ্যাঁ আচ্ছা চলো এবার একটা ঠিক আছে স্যার। হ্যাঁ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে কি সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। ঠিক আছে, বলে দিলাম যে সব নদীর মোহনায় কি বদ্বীপ সৃষ্টি হয় না বাবা। বাবা ধন সব নদীর মোহনায় কিন্তু, মা ধন সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। কেন হয় না, কারণ কি, যেই নদীতে পলি কম থাকে সেই নদীতে বদ্বীপ সৃষ্টি হবে না। পলি তো নাই, তো বদ্বীপ কি সৃষ্টি, বদ্বীপ তো সৃষ্টি হয় পলি দিয়ে, রাইট। 2 নম্বর দেখো, সমুদ্রের ঢেউ খুব বেশি যদি শক্তিশালী হলে, ধরো একটা নদী এখানে এসে মিশছে আর এখানে সমুদ্র আছে, ধরো এই জায়গাটা সমুদ্র, এই সমুদ্রের ঢেউ একদম খুব জোরে জোরে দিচ্ছে, তো জোরে যদি দেয় ঢেউটা, তাহলে এখানে তো পলি জমতে দিবে না, পলিকে নিয়ে সমুদ্রের মাঝে নিয়ে চলে আসবে, তাহলে এখানেও বদ্বীপ সৃষ্টি হবে না। 2 নম্বর কারণ, সমুদ্রের ঢেউ যদি খুব শক্তিশালী হয়। 3 নম্বর দেখো, নদী যদি স্রোত খুব প্রবল হয়, নদী খুব জোরে বইতে, বদ্বীপে যখন মানে নদীর মোহনা যখন মিশতে আসছে তখনও নদী খুব স্পিডে চলে আসছে, তখনও নদীর পলি জমবে না, ফলে বদ্বীপ সৃষ্টি হবে না। ঠিক আছে, তো এই 3টা কারণ যেখানে থাকবে সেখানে কিন্তু নদীতে বদ্বীপ সৃষ্টি হবে না। আর এরকম উদাহরণ আছে কিন্তু, কি উদাহরণ, আমাজন নদী। কি নদী গো, আমাজন নদী। আমাজন নদীতে কিন্তু বদ্বীপ দেখা যায় না। তাহলে আমাজন নদীর আমরা বলতে আছি যে আমাজন নদী যখন মোহনায় মিশতে আসছে তখন তার গতি বেশি। আমাজন নদী যেখানে মিশতে আসছে সে সমুদ্রের ঢেউ খুব বেশি এবং এই স্রোত খুব বেশি এবং পলি কম থাকে, ফলে আমাজন নদীতে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর কি বলেছিলাম, পৃথিবীর আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। পৃথিবীর বৃহত্তম বৃহত্তম নদী। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন। কি বললাম, আমাজন, আমাজন নদী, আমাজন নদী। এবার বলো তো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ স্যার। নীলনদ পৃথিবীর বৃহত্তম, সরি দীর্ঘতম, দীর্ঘতম নদী হচ্ছে কি নীলনদ, নীলনদ। ঠিক আছে, রাইট। আর ভারতের বৃহত্তম, ভারতের দীর্ঘতম বা বৃহত্তম নদীর নাম বলো তো দেখি, এটা তো পৃথিবীর গেল, ভারতের দীর্ঘতমই বলো দেখি। গঙ্গা। গঙ্গা। দীর্ঘতম হচ্ছে নদী হচ্ছে কি গঙ্গা, এবং এটা গঙ্গাকে পবিত্র নদী বলা হয়, সরি গঙ্গাকে পবিত্র নদীও বলা হয় ভারতবর্ষে। ঠিক আছে, এই গেল আমাদের ব্যাপার। এই জায়গাটা একটু মনে রাখবে, এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু করেছে। চলো আচ্ছা, মোটামুটি আমাদের শেষ। এবার অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, দেখো এগুলো তোমাদের স্কিপ করলেও হবে বা পড়লেও হবে। বলছে পৃথিবীর সভ্যতাগুলি, বেশিরভাগ যে সভ্যতা, হরপ্পা সভ্যতা বলো বা আমি তোমাদের ইতিহাসে পড়িয়েছিলাম, হ্যাঁ হরপ্পা যে সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, তাই না, মহেঞ্জোদারো সভ্যতা, সেই সভ্যতাগুলো বেশিরভাগ ইতিহাসের সভ্যতাগুলো কিন্তু নদীর তীরেই গড়ে উঠেছে, কারণ আছে। তারপর নদীর তীরে দেখো কৃষিকাজ ভালো হয়, পরিবহন ভালো হয়, জলবিদ্যুৎ উৎপন্ন হয়, পানি জলের প্রধান উৎস হলো এই নদী। নদীর বন্যা যেমন ক্ষতি করে আমাদের, তেমনি উপকার করে। কি উপকার করে, নদীর উর্বর করে দেয়, এই যে উর্বর পলি মাটি দুই সাইডে জমে দেয়, প্লাবন ভূমি, তার ফলে সেই পলি জমিতে চাষবাস ভালো হয়। আর গঙ্গা হচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী, দীর্ঘতম এবং পবিত্র নদী, পবিত্র নদী ভারতবর্ষের, রাইট। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, এবার আমরা কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো। তো আমাদের মোটামুটি আজকের ক্লাস হয়ে গেল প্রায়। এবার আমরা কি কি প্রশ্ন এসছে এখান থেকে সেগুলো আমরা কিন্তু দেখবো, মানে পার্ট 1 ক্লাস সহ পার্ট 2 দুটো ক্লাস মিলে কি কি প্রশ্ন এসছে, আমি 20টা প্রশ্ন এনেছি, সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তো এত দূর পর্যন্ত আশা করছি সকলের ক্লিয়ার। এখন পর্যন্ত যদি ক্লিয়ার না হয়ে থাকে তো আমাকে একবার জানাও, আমি আর একবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমি আরো একবার কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের। আচ্ছা বুঝিয়ে দেয় একবার, চলো ফটফট করে বুঝিয়ে দিই। তোমরা তো কথাই বলছো না, আমি মাঝে মাঝে ভাবি যে আমার মনে হয় কেটে কেটে গেছে নেটওয়ার্ক। হ্যাঁ না স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, একটু রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে নদীর মধ্য প্রবাহ বললাম আজকে। নদীর মধ্য প্রবাহ কোথায়, কি দেখলাম, এই যে নদীর মধ্য প্রবাহ
মেন জিনিস হচ্ছে নদীর মধ্যপ্রবাহ কাজ কি? বহন করা। এটা মনে রাখবেন, নদীর মধ্যপ্রবাহ কাজ কি? বহন করা, রাইট। এবার নদীর মধ্যপ্রবাহে কি কি সৃষ্টি হয় দেখো, মিয়েন্ডার বা নদী বাঁক সৃষ্টি হয় নদীর মধ্যপ্রবাহে, আর নদী দ্বীপ সৃষ্টি হয়। আর কি বললাম, এই যে নদী বাঁক বা মিয়েন্ডার আর নদী দ্বীপ তৈরি হয়, ছবির মাধ্যমে বুঝিয়েছি। আর কি তৈরি হয়? অসক্ষরাকৃতি হ্রদ তৈরি হয়, রাইট। এই যে এখানে আমি বুঝিয়েছি তোমাদের। তাহলে নদীর মধ্যপ্রবাহে তৈরি হয় অসক্ষরাকৃতি হ্রদ, নদী দ্বীপ, নদী বাঁক বা মিয়েন্ডার, পলল সংকট, পলল বেচনি, এগুলো তৈরি হয় নদীর মধ্য প্রবাহে। কোথায়? মধ্য প্রবাহে বা মধ্য গতিতে, রাইট। এগুলো সব তৈরি হয় নদীর মধ্য প্রবাহে। এটা হচ্ছে মনে রাখার বিষয়। তারপর নদীর নিম্ন প্রবাহ শুরু করলাম আমি। নিম্ন প্রবাহ আমি শুরু করে নিম্ন প্রবাহ বলে দিলাম কোথায় কি, গঙ্গার মুখটুক আমি বলে দিয়েছি। নিম্ন প্রবাহের মেন কাজ হচ্ছে দেখো ক্ষয় কাজ, সঞ্চয় কাজ করা। আর মধ্য প্রবাহের কি বললাম, মধ্য প্রবাহের হচ্ছে বহন করা। আর উচ্চ প্রবাহের কাজ কি? উচ্চ প্রবাহের কাজ হচ্ছে ক্ষয় করা। উচ্চ প্রবাহের ক্ষয়, মধ্য প্রবাহের বহন, আর নিম্ন প্রবাহের সঞ্চয়। গঙ্গারও তিনটে নদী আমি বলে দিয়েছি। গঙ্গার উচ্চ গতি হচ্ছে গৌমুখ নামক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত, মধ্য গতি হচ্ছে হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত, আর নিম্ন গতি হচ্ছে রাজমহল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, রাইট। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি। 1 নম্বর পড়ালাম প্লাবন ভূমি, সেটা উর্বর হয়, চাষবাস ভালো হয়। 2 নম্বর পড়ালাম নদীর বদ্বীপ বা ডেল্টা, সেটা বুঝালাম। 3 নম্বর যেটা পড়ালাম সেটা হচ্ছে নদীর স্বাভাবিক বাঁধ, এটা নদীর নিম্ন প্রবাহে তৈরি হয়। অর্থাৎ প্লাবন ভূমি তৈরি হয় নদীর নিম্ন গতিতে, স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, এছাড়া আমি বললাম খাড়িটা মনে রাখবে, রাইট। এগুলো সবই হচ্ছে নদীর নিম্ন প্রবাহে, নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট, নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ, সৃষ্ট ভূমিরূপ, এগুলো ভূমিরূপ। আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম নদীর মধ্য আর নিম্ন, আর উচ্চটা পার্ট 1 এ করেছিলাম। এই সব মিলিয়ে আজকের ক্লাস, এবং এই ক্লাসের উপর কি কি আমরা খাড়ি কেন সৃষ্টি হয় হ্যান আমি তো বললাম, কোথাও সব জায়গায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, কি ব্যাপার বললাম। আর পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, দীর্ঘতম নীলনদ, আর ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, এবং এই নদীকে কি বলা হয়? স্যাক্রেড রিভার বলা হয়, অর্থাৎ পবিত্র নদী বলা হয়। আর আরেকটা নদী আছে যেমন ব্রহ্মপুত্র, একটু বলে দেই কারণ তোমাদের প্রিভিয়াস এর আমি দেখছিলাম আছে, এর আগের ক্লাসেও বলেছিলাম। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে যে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে আসামের উপর দিয়ে, সে ব্রহ্মপুত্র নদীকে চীনে সাংপো বলা হতো, সাংপো, সাংপো বলা হয়। অর্থাৎ ব্রহ্মপুত্রের আরেকটা নাম হচ্ছে সাংপো, এটা কোথায় বলা হয়? চীনে, চীন দেশে। আর ভারতে কি বলা হয়? ব্রহ্মপুত্র, আসামে, ঠিক আছে। এই ব্রহ্মপুত্র নদীর উপর কি বললাম, মাজুলি নদী দ্বীপ গড়ে উঠেছে, সব থেকে বড়, এই জন্য একটু বলে দিলাম। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা প্রশ্ন শুরু করব, কিন্তু প্রশ্নের আনসার কেউ মুখে বলবে না, কেওয়াস সিস্টেমে তোমরা অনেকজন আছো, তাই তোমরা চেষ্টা করো কমেন্ট বক্সে। হ্যাঁ, আমি মানে কমেন্ট বক্স দেখছি, তোমাদের সবাই চ্যাট দেখছি, কে কি আনসার দিছো। তোমরা প্রথম কোশ্চেনের আনসার বলো। হ্যাঁ, তোমরা চ্যাট করো, প্রথম কোশ্চেনের আনসার কি আছে, যে নদীর উজান অংশে প্রধান কাজ। উজান অংশ মানে কি? আপার কোর্স, কি বললাম? আপার কোর্স, আপার কোর্স, বা বাংলাতে কি বলা হয়? উচ্চ গতি, উচ্চ গতি। দেখেছো প্রথম কোশ্চেনে দিয়েছে নদীর উচ্চ গতিতে কাজ কি? সঞ্চয় করা, ক্ষয় করা, মানে পলিজমা, না বদ্বীপ গঠন করা। দেখা প্রাইমারি টেটে দিয়েছে এটা প্রশ্নটা, কোন পরীক্ষা দিয়েছে সেটা আমি দিয়েছি। অর্পিতা, সব কমেন্ট করবে, মুখে বলবে না কেউ, কমেন্ট করবে। অর্পিতা বি, উর্মিলা বি, কেশব বি। হ্যাঁ, একদম সঠিক আনসার। হ্যাঁ, আমি প্রথম 3টে আনসারই নেবো, যারা আগে দিবে তাদেরই আনসারই নেবো। হ্যাঁ, তো দেখো আমি স্যার আমি দেখতে পাই না, একটু মুখ খুলবেন। তোমার নেটওয়ার্ক প্রবলেম গো, দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি একটু কেটে বারবার জয়েন করো, ই করো, দেখা কিন্তু যাচ্ছে, আমি নিজের মোবাইল থেকে আমি দেখছি। শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তুমি কেটে জয়েন হ্যাঁ করো স্যার, বা আমার নেটওয়ার্কের সমস্যা, আমি শুনে শুনে উত্তর দেওয়ার হ্যাঁ, চেষ্টা শুনেও পরে রেকর্ডিং পেয়ে করছি। যাবে। অনেকবার কেটে জয়েন হলাম আচ্ছা কিন্তু আচ্ছা, ঠিক হচ্ছে ঠিক না। আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি পরে রেকর্ড পেয়ে যাবে, আমি অসুবিধা নেই। শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি শুনে উত্তর দাও, আমি পড়ছি। নদীর উজান অংশের প্রধান কাজ কি? নদীর উজান অংশের প্রধান কাজ হলো সঞ্চয়, বি ক্ষয়, সি হচ্ছে পলিজমা, আর ডি হচ্ছে বদ্বীপ গঠন। তোমরা আনসার দিয়েছো 3 জন মাত্র, এতজনের মধ্যে। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে, এত পড়িয়ে এতদিন পরে তোমরা আনসার পাচ্ছ না। তোমরা সকলেই গুড আনসার দিয়েছো,
ক্ষয়, ক্ষয় করা, নদীর উচ্চ গতিতে ক্ষয়, আর মধ্য গতিতে কি করে গো, মধ্য গতিতে করে সঞ্চয়, এই বহন, মধ্য গতিতে কি করে বহন, আর নিম্ন গতিতে কি করে, নিম্নতে করে সঞ্চয়। সেখান থেকে তোমাদের প্রাইমারি টেটে দেখো প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে, প্রাইমারি টেটে দেখো সব কটা PYQ, আপার প্রাইমারি টেটেরও এনেছি, প্রাইমারি টেটেরও এনেছি, SSC এর এনেছি, WBCS এর এনেছি, এগুলো সব পরীক্ষা এনেছে। এছাড়া মনে হয় CGL এরও আছে একটা দুটো কোশ্চেন, আমরা দেখবো। তো সব প্রিভিয়াস ইয়ার 20টা কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেন আনসার হচ্ছে ক্ষয় কারণ, উচ্চ গতিতে ক্ষয় করবে, মধ্য গতিতে বহন করবে, আর নিম্ন গতিতে সঞ্চয় করবে। 1 নম্বর কারেক্ট আনসার, সকলেই সঠিক আনসার দিয়েছে। 2 নম্বর প্রশ্ন কি, নদীর ভাটিতে, ভাটি মানে হচ্ছে নিম্ন গতি, হ্যাঁ, ভাটি মানে হচ্ছে লোয়ার কোর্স, লোয়ার কোর্স। ভাটিতে প্রধানত কি ঘটে, মানে কি কাজ, বা নিম্ন গতিতে কি কাজ নদীর, নিম্ন গতি। দেখো প্রশ্ন পড়তে বুঝতে হবে, দেখো প্রিভিয়াস এর এইরকমই কোশ্চেন দিয়েছে। দেখো ইউপি টেটে দিয়েছে, ইউপি টেট মানে উত্তরপ্রদেশ টেটে দিয়েছে প্রশ্নটা, দেখো হ্যাঁ। তো নদীর নিম্ন গতিতে কাজ কি, ক্ষয় হবে না, ক্ষয়তে দেখলাম উচ্চ গতিতে, সঞ্চয় রাখলাম, জলপ্রপাত তো হবে না, জলপ্রপাত তো উচ্চ গতিতে সৃষ্টি হয়, গিরিখাত উচ্চ গতিতে সৃষ্টি হয়, ভূমির তাহলে হ্যাঁ, তোমরা কমেন্ট করো, ভালো লাগবে, মানে পরে রেকর্ডিং কেউ শুনলে বিরক্ত বোধ করবে, হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো। আকাশ রবি দাস দিয়েছে বি, অনিতা বি, বা ভেরি গুড ভেরি গুড। অপশন বি হচ্ছে নদীর নিম্ন কাজ হচ্ছে সঞ্চয়। তাহলে নদীর উচ্চ গতিতে প্রশ্ন দিয়েছে, দেখো নিম্ন গতিতেও প্রশ্ন দিয়েছে, মধ্য গতিতে দেয়নি, তোমাদের দিতে পারে, মধ্য গতিতে হচ্ছে বহন করা, বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, নদীর আঁকা বাঁকা গতিপথকে কি বলে, নদী যদি এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন তাকে কি বলবো, বদ্বীপ বলবো না, কমেন্ট করো। মোহনা বলবো, আমার পড়াতে পড়াতে তোমরা আনসার দেবে, তবেই তো না। গিরিখাত বলবো না, এঁকে বেঁকে গিরিখাত কেন হবে, নদীর মিয়েন্ডার বা বাঁক বলা হয়, নদীর বাঁক বা মিয়েন্ডার বলা হয়, বাঁক বা মিয়েন্ডার। আজকের পড়া থেকে এসছে, দেখো এটা কোন পরীক্ষায় দেয়, প্রাইমারি টেটে দিয়েছে, এটা প্রাইমারি টেটে, তোমরা বলো না প্রাইমারি টেটে কি প্রশ্ন দেয়, এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের দিয়েছে। তো সব প্রিভিয়াস আছে, তোমরা গুগলে সার্চ করতে পারো এই প্রশ্নগুলো কোন পরীক্ষা দিয়েছে, যদি মনে হয় যে আমি নিজে লিখেছি, এগুলো নিজে লিখিনি, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার সব। তো নদীর আঁকা বাঁকা গতিতে প্রবাহিত তা কি বলা হয়, নদীর বাঁক বা মিয়েন্ডার। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, রাইট। 3 নম্বর। চলো 4 নম্বর প্রশ্নের উত্তর, চলো চলো উত্তর দিতে থাকো। বলছে গঙ্গা নদীর উৎস কোথা থেকে, দেখেছো, এইটাও প্রাইমারিতে দিয়েছে তোমাদের, গঙ্গা নদীর উৎস কোথায়, কমেন্ট করো। যমুনেত্রী, গোমুখ, এ হচ্ছে যমুনেত্রী, বি হচ্ছে গোমুখ, সি হচ্ছে অমরকণ্টক, ডি হচ্ছে নৈনিতাল। তাহলে সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে কিন্তু কি, কই কমেন্ট আসছে না, কারো দিয়েছো কমেন্ট তো কেউ করছো না, ও এসছে এসছে না, কমেন্ট আমার কি দেখাচ্ছে না, আচ্ছা এসছে এসছে, সকলে বি, অপশন বি আনসার দিয়েছো, ভেরি গুড ভেরি গুড, সকলে কিন্তু বি আনসার দিয়েছো একদম। গোমুখ, গোমুখ নামক গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। গোমুখ থেকে কোথায় এসছে উচ্চ প্রবাহ, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চ প্রবাহ, আর হরিদ্বার থেকে রাজমহল হচ্ছে নিম্ন প্রবাহ, তাই না, এই মধ্য প্রবাহ রাজমহল, আর রাজমহল থেকে বঙ্গোপসাগর হচ্ছে কি নিম্ন প্রবাহ। একটু আগে পড়ালাম, দেখেছো প্রশ্ন কি প্রশ্ন দেয় তোমাদের পরীক্ষায়, তোমরা শুধু শুধু ভয় খাচ্ছ। ঠিকঠাক ভাবে ক্লাস করলে আর ঠিকভাবে পড়ে গেলে কোনো প্রশ্ন তোমাদের করা লাগবে না, সব সহজ, জল জল হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে একদম। 5 নম্বর প্রশ্নের উত্তর বলো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়, পার্ট 1 ক্লাস করেছিলাম আমি। কে সব সি দিচ্ছে আনসার, সি মানে কি, দামোদরা, অর্পিতা, গ্রিন আর্মি, জয়দেব, অনিল নেতা, আকাশ, ভেরি গুড ভেরি গুড, আরো অনেক অনেক আনসার দিয়েছে। সকলের সঠিক আনসার হচ্ছে দামোদর নদী, দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। আচ্ছা বিহারের দুঃখ কাকে বলা হয়, কমেন্টে লেখা তো, বিহারের দুঃখ, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়, বিহারের দুঃখ বলা হয় কোসিকে, কিকে, কোসি নদী, কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ, ভেরি গুড। এটাও দেখো প্রাইমারি দিয়ে কোসি, ভেরি গুড ভেরি গুড, সকলে কমেন্ট করেছো, বাহ ভেরি গুড, সব দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন দেখো, বদ্বীপ কোন নদীর মোহনায় সৃষ্টি হয়, বদ্বীপ কোন নদীর মোহনায় সৃষ্টি হবে। অপশন এ বলছে দ্রুত গতির মোহনায়, যে নদীর গতি দ্রুত হবে সেই নদীর মোহনায় নাকি বদ্বীপ সৃষ্টি হবে, এটা তো প্রথমেই কাটা যাবে।
অপশন বি দেখো ধীর গতিতে রাখবো, সি হচ্ছে পাহাড়ি নদীতে, হবে না, আর ডি মরু নদীতে আমরা পড়িনি। তাহলে অপশন সকলে বি দিচ্ছ, উর্মিলাও বি দিচ্ছ, বাহ, আকাশ বি, কেশব বি, ভেরি গুড, সকলে বি আনসার দিয়েছ। অর্থাৎ নদী যখন ধীর গতিতে বয়ে যায়, নদী যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন আর চলতে পারে না, তখন কি করে নদীর মোহনায় বদ্বীপ তৈরি করে, ব আকৃতি বা ডেল্টা আকৃতি একটা ভূমিরূপ তৈরি করে নদীর মোহনায়। সকলের সঠিক আনসার। চলো 7 নম্বর প্রশ্ন বলো। ভারতের দীর্ঘতম নদী, দেখো একটু একটু আগে করালাম, তোমাদের বললাম, এটা আমি আর কমেন্ট কি নেবো, দেখো তবু ওকে সব সঙ্গে সঙ্গে আনসার দিয়েছে, খুব ভালো লাগলো। আকাশও দিয়ে দিয়েছে, আরো অনেকেই দিচ্ছে। সেটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সকলে গুড আনসার দিয়েছে। দেখো প্রাইমারি টেটে প্রশ্ন দিয়েছে, এটাও প্রাইমারি টেট দিয়েছে। 8 নম্বর প্রশ্ন পড়ো। নদীর মোহনায় পলি জমে যে ভূমিরূপ তৈরি করে, পলি জমে যে ভূমিরূপ তৈরি করবে, আমি বললাম না, নদী চলে আসছে, বন্যা হয়ে গেল, দুই সাইডে পলি জমে বন্যা হয়ে গেল, বন্যার ফলে দুটো ভূমিরূপ তৈরি হলো দুই সাইডে। এটা কি বলছিলাম? বলছিলাম প্লাবন ভূমি। একদম সঠিক, সকলেই সঠিক আনসার দিয়েছে কমেন্ট সেকশনে, প্লাবন ভূমি। ভেরি গুড। গিরিখাত নদীর উচ্চ গতিতে তৈরি হয়, এটা হবে না। বদ্বীপ তৈরি হয় নদীর মোহনায়, এটা নদীর নিম্ন গতিতে হয়, কিন্তু এটা তো হবে না। জলপ্রপাত নদীর উচ্চ গতি, এই দুটো তো অপশন হবেই না, ডি আর এ। অপশন হচ্ছে বি আর সি। বদ্বীপ হচ্ছে ব আকৃতির ভূমিরূপ তৈরি করবে, আর এটা হচ্ছে উর্বর একটা ভূমিরূপ তৈরি করবে, পলি জমে জমে, সেটা হচ্ছে প্লাবন ভূমি, তাই না? এটাও দেখো, এটা প্রিভিয়াস ইয়ার না, একটা এক্সপেক্টেড কোশ্চেন, যেটা আসার মতো কোশ্চেন এটা। 9 নম্বর কোশ্চেন দেখো। হিমালয় থেকে উৎপন্ন হয়ে নদীগুলোকে কি বলা হয়? হিমালয় থেকে যে সমস্ত নদী উৎপন্ন হয়, হ্যাঁ, সেই সমস্ত নদীকে কি বলা হয়? হিমালয় মানে কি? বরফ থেকে তৈরি হয়েছে, বরফ, বরফ গলা জলের পুষ্ট নদী, বরফ গলা থেকে তৈরি হয়েছে। বরফ থেকে যদি তৈরি হয়ে, তাহলে সেই নদীতে সারা বছর জল থাকবে। আর সারা বছর থেকে যদি জল থাকে, তাহলে কি বলবো? 12 মাসি নদী, 12 মাস জল থাকবে, তাই না? বুঝতেই পারছো। হ্যাঁ, অপশন বি। বাহ বাহ, অর্পিতা, কেশব, সকলে গুড আনসার দিয়েছো। 12 মাসি নদী কিন্তু হবে, অর্থাৎ 12 মাস জল থাকবে। স্যার অপশন গুলো একটু বলবেন। অপশন, স্যার অপশন গুলো একটু বলবেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোশ্চেন থেকে বলছি। হ্যাঁ, আমি বলতে পারছি না তো, আচ্ছা আচ্ছা, আনসার দিতে পারছি না, না বললে। ঠিক আছে ঠিক আছে। দেখো প্রাইমারি টেটে এটা প্রশ্নটা দিয়েছে। আর অন্তঃবাহিনী নদী কি বললাম? যে নদীগুলো এক দেশের মধ্যে উৎপন্ন হয়ে দেশেই মিশে যায়, সেটা অন্তঃবাহিনী নদী। এটা উদাহরণ বলেছিলাম একটাই, যেটা পরীক্ষা এসে লুনি নদী। লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদীর উদাহরণ, মনে রাখতে বলেছিলাম। আর মরু নদী বলে কোনো নদী পড়িনি আমরা, রাইট? আর উপদ্বীপীয় নদী বলে পড়েছিলাম, যেটা হচ্ছে উপদ্বীপের কোন মালভূমি থেকে উৎপন্ন হতে পারে, পাহাড় থেকে উৎপন্ন হতে পারে, জল থাকতেও পারে সারা বছর, না থাকতেও পারে। অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন থেকে আমি অপশন সহ পড়ছি। দেখো 10 নম্বর প্রশ্ন। কোন নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রবেশ করে বাংলাদেশে গিয়ে মিশেছে, কোন নদীটা? খুব ভাইটাল কিন্তু প্রশ্ন। দেখো টেটে দিয়েছে, তোমাদের টেট, ওয়েস্ট বেঙ্গল টেটে দিয়েছে। হ্যাঁ, কোন নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, প্রবেশ করার পর বাংলাদেশে গিয়ে মিশেছে? এখানে অপশন দেখা দিয়েছে কি কি। নর্মদা দিয়েছে একটা অপশনে, নর্মদা। বি দেখো তিস্তা, সি হচ্ছে কাবেরী, আর ডি হচ্ছে লুনি। তুমি যদি বেসিক নলেজ লাগাও, আচ্ছা বি অপশন দিচ্ছ, বি মানে তিস্তা। হ্যাঁ, সকলেই গুড আনসার দিচ্ছ বি। তো দেখো তুমি প্রথমেই বাদ দিবে লুনি হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী, যেটা বাংলাদেশে যায়নি, ভারতের মধ্যেই মিশে গেছে, কাটা গেল। নর্মদা নদী দক্ষিণের নদী একটা বলতে পারো, তাহলে বাংলাদেশে যাবে না এটা। কাবেরী নদী হচ্ছে দক্ষিণ বাহিনী নদী, এটাও যাবে না। তাহলে অপশন একটাই পড়ে থাকছে, দেখো তিস্তা নদী, একটাই অপশন পড়ে থাকছে, সেটা হচ্ছে তিস্তা নদী। এছাড়াও বাংলাদেশে গিয়ে মিশেছে, পশ্চিমবঙ্গ প্রবেশ করে আরো দুটো নদীর নাম তোমরা মনে রাখবে। হয়তো অপশনে তিস্তা দিয়ে, তিস্তার পরিবর্তে কিন্তু মহানন্দা দিতে পারতো, মহানন্দা। আমাদের যে মহানন্দা, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে বাংলাদেশে গিয়ে মিশেছে, মহানন্দা। আর একটা মনে রাখবে যে ইচ্ছামতি নদী কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে তোমার বাংলাদেশে মিশেছে। তাহলে অপশন তিস্তার জায়গায় ইচ্ছামতি দিতে পারতো, বা মহানন্দা দিতে, তাহলে দুটোই হচ্ছে, এই তিনটাই হচ্ছে কিন্তু আনসার। তিস্তা, মহানন্দা এবং ইচ্ছামতি, এই তিনটা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং বাংলাদেশে গিয়ে মিশেছে। তোমরা একদম কণ্ঠস্থ এবং ঠোঁটস্থ করে নেবে, কারণ এবার তিস্তা দিয়েছে, নেক্সট মহানন্দা দিতে পারে তিস্তার জায়গায়, বাকি তিনটা একই থাকে।
বা ইচ্ছা মতো দিতে পারে, তখন তোমরা পারবে না, ভাবে তিস্তা পড়েছি কেন এগুলো দিল, এগুলো হচ্ছে আনসার। ঠিক আছে, আমি ডিটেলসে এক্সপ্লেনেশন করে দিলাম। টেটে দিয়েছে। 11 নম্বর কোশ্চেন, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট, হ্যাঁ নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট, ক্ষয় কোথায় করে, নদীর উচ্চ গতিতে করে। তো ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে গভীর এবং সংকীর্ণ উপত্যকা, একদম গভীর, গভীর এবং সংকীর্ণ উপত্যকা, গভীর এবং সংকীর্ণ উপত্যকা, গভীর এবং সংকীর্ণ উপত্যকা তোমাদের পড়িয়েছিলাম নদীর উচ্চ গতিতে, তাই না? একটা ভি আকৃতির উপত্যকা আর একটা আই আকৃতির উপত্যকা, তাই না? এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, এটা হচ্ছে আই আকৃতির উপত্যকা। তো নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট গভীর গভীর সংকীর্ণ উপত্যকা কি বলবো? বদ্বীপ, বদ্বীপ তো নদীর মোহনাইতে দিয়ে হবে না। আচ্ছা, অপশন বি দিয়েছো আনসার, উর্মিলা, কেশব, সবাই আনসার দিয়েছো অপশন বি। আরো সকলে দিচ্ছ। গিরিখাত দিয়েছে, আর বালিয়াড়ি তো হবে না, এখন পড়াইনি আমি, বায়ুর ক্ষয়কার্যের ফলে। প্লাবনভূমি নদীর নিম্ন গতিতে হয়, তাহলে অপশন অটোমেটিক হয়েছে বি, গিরিখাত বা ক্যানিয়ন যেটা বলছে, গিরিখাত বা শুষ্ক অঞ্চলের কি বলা হয়, ক্যানিয়ন, যেটা আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম। রাইট, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি। সকলেই গুড আনসার দিয়েছে। এটা হচ্ছে আপার প্রাইমেরিতে দিয়েছে তোমাদের কোন এক সময়, আপার প্রাইমেরি না উত্তরপ্রদেশ স্টেট, সরি এটা উত্তরপ্রদেশ স্টেটে দিয়েছিল এটা, হ্যাঁ। 12 নম্বর কোশ্চেন, কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে, এটা সকলেই কিন্তু পারা উচিত। কোন নদীর উপর যে ফারাক্কা ব্যারেজ, আমাদের ফারাক্কা ব্রিজ, সে ফারাক্কা ব্রিজ তৈরি হয়েছে, দেখি কে পাচ্ছে, জয়দেব বি, কেশব বি, অর্পিতা বি, বা 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 আরো সকলে অপশন বি, এটা তো সহজ কোশ্চেন। গঙ্গা নদী, গঙ্গা নদী, হ্যাঁ, যমুনা, গঙ্গা, মহানদী না তিস্তা, তো অপশন বি হবে গঙ্গা নদী। রাইট, গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদী যদি না দিয়ে তোমাদের ভাগীরথী দেয় তবু অপশন হয়, কারণ গঙ্গা নদীর আরেকটা নাম হচ্ছে ভাগীরথী, বা আমি কি বলেছিলাম, ভাগীরথী হুগলিও বলেছিলাম, তাই না? ভাগীরথী হুগলিও বলেছিলাম। যাই দেখ, সেই একই ব্যাপার, ফারাক্কা নদী তৈরি হয়েছে গঙ্গা নদী বা ভাগীরথী নদীর উপর। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটে এই প্রশ্নটা দিয়েছে। চলো দেখতে দেখতে 13 নম্বর প্রশ্নে পৌঁছে গেছে, আর বেশি নেই, 20টা মতো আছে। 13 নম্বর প্রশ্নের আনসার, নদীর গতিপথে হঠাৎ যদি উচ্চতা পরিবর্তনের হয়, হ্যাঁ, হঠাৎ ধরো এরকম উঁচু জায়গা থেকে নামছিল, নামতে 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 হঠাৎ চেঞ্জ হয়ে গেল ঢাল, হঠাৎ নিচে নেমে গেল নদীটা হঠাৎ নিচে নেমে গেল, এভাবে পরিবর্তনের ফলে কি সৃষ্টি হয়? বদ্বীপ, জলপ্রপাত, না প্লাবনভূমি, না হ্রদ? দেখো প্রাইমারি টেটে দিয়েছে, এটা কি আনসার দিচ্ছ? আকাশ বি, জয়দেব বি, হ্যাঁ, অর্পিতা বি, বা সকলে সকলে আরো সবাই দিছে, উর্মিলা বি, কেশব বি, সকলে সকলে গুড আনসার দিছে। অপশন হচ্ছে বি, হঠাৎ যদি ঢাল কমে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে? নদী জল ঝাঁঝে করে পড়ে, তখন তাকে কি বলছিলাম, জলপ্রপাত, নদীর উচ্চ গতি তৈরি হয়। দেখেছো প্রশ্ন সেগুলোই দিয়েছে। চলো, সকলে গুড আনসার দিয়েছো, সবার নাম আমি নিতে পারছি না, সকলে গুড আনসার দিয়েছো। 14 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদ, মানে ব্রহ্মপুত্র নদ তিব্বতে, তিব্বত মানে চীনের কথা বলছে, চীনের তিব্বতে, হ্যাঁ, চীনের একটা ভাগ তিব্বত, তিব্বতে কোন নামে পরিচিত? একটু আগে বললাম, সাংপো, সিন্ধু, কোসি, না লোহিত? অপশন কি হবে? অপশন এ সাংপো। তাহলে চীনে ব্রহ্মপুত্র কি বলা হয়? সাংপো। আর আসামে কি বলা হয়? ব্রহ্মপুত্র। বাহ, সকলে সকলে গুড আনসার। দেখা যায় টেটে দিয়েছে পরীক্ষাটা, প্রশ্নটা, প্লাস দেখো এসএসসি তেও দিয়েছে, রিপিটেড কোশ্চেন 2-3 বার করে দিয়েছে প্রশ্নটা, তাহলে এটা ভিআইপি কোশ্চেন তোমাদের জন্য, বুঝতে পারছো? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 15 নম্বর কোশ্চেন, চলো, নদীর দুই তীরবর্তী সমতল ভূমিকে কি বলে? নদীর দুই তীর, দেখো প্রশ্নটা আবার রিপিট হয়েছে, একবার করালাম মনে হয়। নদীর দুই তীরে তীরবর্তী যে সমতল ভূমি, তার কি বলা হয়? প্লাবন ভূমি। একটু আগে পড়লাম, হ্যাঁ, তোমাদের কমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি অনেকজনাই, এটা পড়েছে প্রাইমারি টেটে প্রশ্নটা দিয়েছে তোমাদের। 15 নম্বর কোশ্চেন। চলো 16 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? মনে রাখো, বদ্বীপ বলেছে, বদ্বীপ, শুধু নদীর দ্বীপ বলেনি কিন্তু, নদীর দ্বীপ বলেনি, বদ্বীপ বলেছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন এ বলছে নীল বদ্বীপ, অপশন বি বলছে আমাজন বদ্বীপ, অপশন সি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশন ডি হচ্ছে মিসিসিপি বদ্বীপ। তাহলে অপশন কি হবে? আকাশ বিসি দিচ্ছ, ডবল আনসার কেন দিচ্ছ? বিসি বিসি মানে আমাজন বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ না, শুধুমাত্র যারা সি আনসার দিচ্ছ তাদের সকলের গুড আনসার। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম
বদ্বীপ কিন্তু, হ্যাঁ, এটা কনফিউশন রাখবে না। আর আমাজন কিন্তু বদ্বীপ তৈরি হয়নি, আমি পড়ালাম এখনই। আমাজনে বদ্বীপ তৈরি হয়নি। স্যার ওটা আগের ও স্যার আচ্ছা ওটা আগের অ্যান্সার বি হয়, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, তারপর ঠিক। সি দিলাম, তার জন্য হ্যাঁ, বিসি হয়ে গেছে। বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, ঠিক আছে। তাহলে আমাজন বদ্বীপ হচ্ছে, আমাজনে বদ্বীপ তৈরি হয়নি, অপশনটা শুধু শুধু দিয়েছে তোমাদের ভাঙতা করার জন্য। কারণ আমাজন হচ্ছে সব থেকে বৃহত্তম নদী, সেই জন্য তোমরা ভুল করে অপশন বিতেই মারবা, সেই জন্য দিয়েছে। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে আমাজন, আমাজন নদী বদ্বীপ, নদীদ্বীপ। এটা পড়ালাম তোমাদের আগের ক্লাসে। 17 নম্বর দেখো, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন দিয়েছে, দেখো আপার প্রাইমারি টেটে দিয়েছে শুধু। 17 নম্বর কোশ্চেন দেখো, নদীর জলধারার বাঁক কেটে, নদীর জলধারা যাচ্ছে বাঁক কেটে পৃথক হয়ে যে হ্রদ তৈরি করে, নদী সোজা যাচ্ছিল, বাঁক নিতে নিতে পৃথক হয়ে নদী সোজা বেরিয়ে গেছে, যে হ্রদ সৃষ্টি করে সেই হ্রদটাকে কি বলা হয়? ক্রেটার হ্রদ। অপশন এ, অপশন বি বলছে অক্সবো হ্রদ, অপশন সি বলছে লেগুন, অপশন ডি বলছে হিমবহ হ্রদ। বি, অপশন বি দিয়েছো তোমরা, বি মানে হচ্ছে অক্সবো। হ্যাঁ, অক্সবো মানে বাংলাতে কি বললাম? অশ্বক্ষাকৃতি হ্রদ, অশ্বক্ষাকৃতি হ্রদ বা অক্সবো হ্রদ বললাম না, ইংরেজিতে প্রশ্ন করে তোমাদের, প্রাইমারি টেটে প্রশ্নটা দিয়েছিল তোমাদের। তাহলে অক্সবো হ্রদ হচ্ছে কারেক্ট আনসার। ভেরি গুড ভেরি গুড, সকলেই গুড আনসার দিয়েছো। 18 নম্বর কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন আছে, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? একটু আগে করালাম। অপশন এ কোসি, অপশন বি গঙ্গা, অপশন সি মহানদী, অপশন ডি হচ্ছে গন্ডক। অপশন এ সকলেই ঠিক আছে আনসার, বলেই দিয়েছে, বিহারের দুঃখ বলা হয় কোসিকে, আর বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ, বাংলার দুঃখ, রাইট। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ, আর বিহারের দুঃখ বলা হয় কোসিকে। ভেরি গুড। দেখো আপার প্রাইমারি প্রশ্নটা দিয়েছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি। হ্যাঁ, তারপর 19 নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্যগতিতে, হ্যাঁ, নদীর মধ্যগতি, কিন্তু উচ্চ গতি বলেনি, নিম্ন গতি বলেনি, মধ্যগতিতে প্রধানত কোন কাজ দেখা যায়? কাজের কথা বলেছে। দেখো এটাই বাকি ছিল, আমরা উচ্চ গতিতে সেটাও প্রশ্ন পেয়েছি তোমাদের, উচ্চ গতিতে ক্ষয় করে। নিম্ন গতিতেও পেয়েছিলাম আমরা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে, সেটা সঞ্চয় করে পেলাম, উত্তর হলো। এবার প্রশ্ন দিয়েছে মধ্যগতি, মধ্যগতিতে কি করে? মধ্যগতিতে ক্ষয় ও সঞ্চয় উভয় করে, শুধু ক্ষয় করে, শুধুই সঞ্চয় করে, কোনো কাজই করে না। তাহলে নদীর মধ্যগতিতে কি করে? সঞ্চয় শুধু কোথায় আছে? শুধু সঞ্চয় করে দিয়েছে। এখানে কিন্তু কনফিউশন ক্রিয়েট হওয়ার কথা প্রশ্নটাই, কিন্তু আমি বলবো কনফিউশন ক্রিয়েট করবে না এখানে। নদীর মধ্যগতিতে কিন্তু সঞ্চয় মেন কাজ, কিন্তু সঞ্চয়ের সাথে সাথে ক্ষয়ও করে কিছু, তাই অপশন এ নিবে সঠিক আনসার। সঞ্চয় অবশ্যই মেন কাজ, দেখো শুধুই সঞ্চয় করে দিয়েছে, এটা মেন কাজ, কিন্তু সাথে যদি ক্ষয়ও দিয়ে দেয়, আমি প্রথম ক্লাসে বলেছিলাম নদীর মধ্যগতিতে হচ্ছে ক্ষয় এবং সঞ্চয় করা, আর উচ্চ গতিতে শুধু ক্ষয় করা, আর নিম্ন গতিতে হচ্ছে বহন এবং সঞ্চয় করা। সরি, আমি ঠিক বলছি, নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি? স্যার ডি আনসার হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ডি ঠিক, আনসার হবে তো একদম স্যার? একদম একদম ওটাই বলছি। বহন করে। ওকে ওকে, বুঝে বহন, গেছি বহন হবে, বহন। হ্যাঁ, নদীর মধ্যগতিতে যে বহন করা, যেটা অপশনে দেখো নেই, অপশন এও হবে না, অপশন বি বলছে ক্ষয়, এটা তো উচ্চ গতিতে, আর সঞ্চয় নিম্ন গতিতে, দেখো কোনোটাই কাজ না, অর্থাৎ কোনোটাই কাজ না বলতে যদি বহন হতো তাহলে কিন্তু সঠিক আনসার। মধ্যগতিতে কাজ কি? বহন করা। বহন অপশনে নেই, মানে কোনোটাই নয়, যেটা তোমাদের অপশন ডি হবে কারেক্ট আনসার। তোমরা একদম সঠিক বলেছো, অপশন ডি। ভেরি গুড ভেরি গুড। প্রাইমারি টেটে প্রশ্নটা এসছে, আমি একটু প্রশ্নটা হয়েছে, অন্য চোখে দেখেছি। তো 19 নম্বর কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেন কি আছে, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই প্রশ্নটা 20 21, আচ্ছা 20 আবার 21 আবার 20, কি ব্যাপার? ভারতের পবিত্র নদী, একদম বলো, এটা অপশন বলার কি আছে? পবিত্র নদীর নাম কি? পবিত্র নদীর নাম হচ্ছে গঙ্গা, তাই না? টেটে দিয়েছে। আচ্ছা, 21 নম্বর প্রশ্নের উত্তর বলো, গঙ্গা নদী কোন ধরনের নদীর উদাহরণ? অপশন দেখো, কনসিকুয়েন্স নদী, কনসিকুয়েন্স মানে হচ্ছে অনুগামী নদী। হ্যাঁ, এগুলো একটু বাংলাগুলো বুঝে যাও। অনুগামী নদী, অনুগামী নদী মানে কি? অনুগামী নদী মানে হচ্ছে ভূমির ঢাল অনুসারে যে নদীগুলো প্রবাহিত হয়, তাদের অনুগামী নদী বলে। অপশন বি দেখো, অ্যান্টিসেডেন্ট নদী, অ্যান্টিসেডেন্ট নদী মানে কি?
এর বাংলা হচ্ছে পূর্বগামী নদী। কি বলছে? পূর্বগামী নদী, অর্থাৎ যে নদীগুলো পাহাড় পর্বত তৈরি হওয়ার আগে থেকেই ছিল সেই নদীগুলো পূর্বগামী নদী। অপশন সি দেখো সাবসিকুয়েন্ট নদী। সাবসিকুয়েন্ট নদী মানে কি? সাবসিকুয়েন্ট নদী মানে হচ্ছে পরবর্তী নদী, অর্থাৎ পাহাড় পর্বত তৈরি হয়েছে তারপর যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছে তাকে বলা হয় সাবসিকুয়েন্ট নদী। আর অবসিকুয়েন্ট নদী মানে কি? অবসিকুয়েন্ট নদী মানে হচ্ছে বিপরীতমুখী নদী। বিপরীতমুখী নদী। বিপরীতমুখী নদী মানে কি? যে একটা নদী ধরো মেন নদী এই দিক দিয়ে আসছে, এই মুখ উত্তর থেকে দক্ষিণে আসছে, আর তার শাখা নদী ধরো এই উত্তর থেকে দক্ষিণ দিকে, এই দক্ষিণ থেকে উত্তর দিকে মুখ করে যাচ্ছে। এই যে নদী, এই নদীকে বলা হয় অবসিকুয়েন্ট নদী। এটা হলো অবসিকুয়েন্ট নদী। তো সঠিক অ্যান্সার কি হবে জানো? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যান্টিসেডেন্ট মানে পূর্বগামী নদী। অর্থাৎ গঙ্গা নদী বলেছে। গঙ্গা নদী হচ্ছে ভূমিরূপ তৈরির আগে থেকেই আছে। হ্যাঁ, আমাদের যে ভূমিরূপ তৈরির আগে থেকে গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী, বা গঙ্গা নদীকে কি বলা হয়? আদর্শ নদীও বলা হয়। একটু আগে আমরা পড়েছি, কি বলা হয়? আদর্শ নদীও বলা হয়। এছাড়া আর কোন নদীকে অ্যান্টিসিডেন্ট নদী বলা হয় তোমরা মনে রাখো? অ্যান্টিসিডেন্ট মনে বলে আর কোন নদীকে তোমরা একটু বুঝে যাও। অ্যান্টিসিডেন্ট নদী বলা হয় দেখো তোমার অ্যান্টিসিডেন্ট নদী সিন্ধু নদীকে বলা হয়। হ্যাঁ, গঙ্গা কথা বলা হয়, তারপরে দেখো সিন্ধু নদীকে বলা হয় সিন্ধু। তারপরে বলা হয় ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী। তারপরে শতদ্রু বা এটাকে কি বলা হয়? একটা নাম সুতলেজ বলা হয়। হ্যাঁ, সুতলেজ। এই সমস্ত নদীকে বলা হয় কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্বগামী নদী, মনে রাখবে। আর এখানে গঙ্গা। তাহলে অপশনে কি দিয়েছে দেখো? কোন গঙ্গা নদী কোন ধরনের নদী? তার গঙ্গা নদী হলো অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্বগামী নদী। এছাড়াও গঙ্গা যায় সিন্ধু দিতে পারতো, সেটা উত্তর হতো পূর্বগামী নদী। ব্রহ্মপুত্র দিলেও সেম আনসার হতো, শতদ্রু বা সুতলেজ দিলেও সেম আনসার হতো। এই কোশ্চেনটা একটু অন্যরকম আছে, তাই আমি তোমাদের বুঝিয়ে দিই। এটা কোন পরীক্ষা দিয়েছে দেখো না তুমি আগে? WBCS মেন্সে দিয়েছে এই প্রশ্নটা, একটু চাপ হবেই। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটা? এই প্রশ্নের আনসার তোমাদের এখন নেব না, ইউটিউবে যখন ভিডিওটা আপলোড হবে সেই কমেন্ট সেকশনে তোমরা আপলোড করবে। কোথায়? ইউটিউবে যে কমেন্ট সেকশন থাকে সেই কমেন্ট সেকশনে তোমরা আপলোড করবে। হ্যাঁ, কমেন্ট সেকশনে আপলোড মানে আনসারটা দিবে। 20 নম্বর লিখবে, প্রশ্ন নম্বর 20 দিয়ে আনসারটা দিয়ে দেবে। যে অপশন এ হবে তিস্তা, অপশন বি হবে ভাগীরথী, না অপশন সি হবে দামোদর, না অপশন ডি হবে অজয়। দেখো WBCS এর প্রশ্নটা দিয়েছে, তো এ না বি না সি, 20 নম্বর দাগ দিয়ে কোনটা আনসার হবে, এ বি সি ডি, তার মধ্যে তোমরা আনসার করো। এখানে অনেকজন আনসার করছো আমি দেখলাম, কিন্তু তোমাদের ইউটিউবে আনসারগুলো করবে, আমি সবারই রিয়াক্ট করবো। হ্যাঁ, যে আনসারগুলো ঠিক করেছো না ভুল করেছো। এখানে আমি ঠিক বললে না ভুল বললে আমি কিন্তু বলবো না। এখন পশ্চিমবঙ্গের প্রধান নদীর আনসার কিন্তু তোমরা কমেন্ট সেকশনে যাবে, ইউটিউবে আপলোড করার পর তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। তারপর এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই সকলে একবার লাইক করে দেবে। তো সকলকে এই জানিয়ে আজকের ক্লাস এত পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে।